সো আমরা হচ্ছে যে বিগত ক্লাসে বেসিক্যালি আমরা ডিরেক্টলি ডিজাইনে ঢুকি নাই। সো অনেকেরই কোশ্চেন ছিল যে ডিজাইন দেখানোর জন্য আমরা আজকে ডিরেক্টলি ডিজাইনে ঢুকবো। বিগত ক্লাসে কেন আমরা ডিরেক্টলি ডিজাইনে ঢুকি নাই, যেহেতু এখানে যারাই হচ্ছে যে আমাদের ক্লাস করতেছেন তারা সবাই পুরোপুরি নতুন, গ্রাফিক ডিজাইনের জন্য নতুন। এবং হয়তো কেউ কেউ হচ্ছে যে গিয়ে কিছুটা পারেন, বাট পুরোপুরি হয়তো প্রফেশনালি এখনো পর্যন্ত কোনো কাজ করেননি, বা প্রফেশনালি যে কাজগুলো আমরা করে থাকি সেই ধরনের কাজগুলো এখনো পর্যন্ত আপনার জানা নাই। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে গিয়ে একটা ইন্ট্রোডাকশন ক্লাস সবসময় রাখি, যে ক্লাসটাতে আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কে সবার সাথে একটু পরিচিত করাই দিই, এবং গ্রাফিক ডিজাইনের ভ্যালু সম্পর্কে এবং গ্রাফিক ডিজাইনের ক্যারিয়ার গাইডলাইন এন্ড প্লাস হচ্ছে যে গ্রাফিক ডিজাইনে আপনার সাস্টেইন করার পসিবিলিটি এন্ড আদার্স বিষয়গুলো, ইনকাম পসিবিলিটি এবং কি পরিমাণ ইনকাম করতে পারেন সেই বিষয়গুলো সচরাচর সবাই যেটা হচ্ছে গিয়ে শেয়ার করে, আমরা সেই জিনিসগুলো শেয়ার করছি। এবং এক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস লাগতে পারে সেই জিনিসগুলো আমরা শেয়ার করছি। সো আজকে আমরা ডিরেক্টলি ডিজাইনে ডাইভ করব। সো ডিজাইনে যাওয়ার আগে দিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করার জন্য আপনার কি কি জিনিস আগে হচ্ছে যে কি আপনাকে দেখতে হবে। আচ্ছা, ক্লাস শুরু করার আগে দিয়ে আমি আবারও হচ্ছে যে কি আমার নাম বলে শুরু করতেছি। তো বেসিক্যালি আমি হচ্ছে আব্দুল্লাহ মামুন, গ্রাফিক ডিজাইন ইনস্ট্রাক্টর হিসেবে ইস্কন থেকে। তো অলরেডি আপনারা আমার সাথে হচ্ছে যে গিয়ে এর আগে ক্লাসটা করছেন। তো এখনো সেম ক্লাসটাই আমি নিচ্ছি। তো আমরা হচ্ছে যে গিয়ে ক্লাসে ইয়া করব। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে গিয়ে আমি আপনাদেরকে শেয়ার করতেছিলাম, যে আমরা যখনই কোনো ডিজাইন ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রথমত কি কি জিনিস আমাদেরকে আগে দেখা দরকার আছে, কি কি জিনিস আমরা মাথায় রেখে তারপরে ডিজাইন করি সেই জিনিসগুলো আগে আমাদেরকে দেখতে হবে, মানে স্টেপ বাই স্টেপ একটা ডিজাইন করার জন্য তাকে কি কি জিনিস আহ আগে অর্গানাইজ করে আনতে হবে, তারপর হচ্ছে ডিজাইনটা করতে হবে। সো যেহেতু আমরা এই ফ্রি স্যাম্পল ক্লাসগুলো নিচ্ছি, যাতে করে আপনি গ্রাফিক ডিজাইন সম্বন্ধে জানতে পারেন, এবং পাশাপাশি গ্রাফিক ডিজাইনে আসলে আমরা কি কি জিনিস ব্যবহার করে থাকি এবং কি ধরনের কাজ করে থাকি সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন এই এই ফ্রি ক্লাসগুলোতে। সো এই এই ক্লাসে আমরা যেহেতু ডিরেক্টলি ডিজাইনে ঢুকতেছি, তো এখানে অনেক কিছু বেসিক হয়তো থাকবে না। বেসিক বিষয়গুলো যদি আপনাকে জানতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে যে গিয়ে শিক্ষণের পেজে গিয়ে আপনারা হচ্ছে যে গিয়ে দেখতে পারবেন আমাদের যে শিক্ষণের যে ডিজাইনের কোর্স আছে সেই কোর্সটা হচ্ছে যে গিয়ে আপনারা একটু ভিজিট করলে দেখতে পারবেন যে ওই কোর্সে আমরা আসলে কি কি জিনিস নিয়ে আলোচনা করি। এবং যারা একেবারেই নতুন তাদের জন্য সেক্ষেত্রে তারা কিভাবে স্টার্ট করতে পারে, একেবারে জিরো থেকে আমরা স্টার্ট করব। এবং যখনই আমরা জিরো থেকে স্টার্ট করব তখন একেবারে বেসিক থেকেই শুরু করা হবে সবকিছু। এবং কিভাবে আপনি সফটওয়্যার, মানে সফটওয়্যারের একবারে ইন ডিটেল যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সফটওয়্যারে ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের টুলস এর ব্যবহার আছে, এবং এই জায়গাটাতে হচ্ছে যে আপনাকে একটু হচ্ছে যে গিয়ে ক্লিয়ার হইতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে যে গিয়ে আপনি শুধু ডিজাইন সম্পর্কে জানলেই হবে না, বা ডিজাইন সম্পর্কে আপনার আইডিয়া থাকলেই হবে না, আপনাকে পাশাপাশি যে জিনিসগুলো অবশ্যই হচ্ছে যে কি জানতে হবে সেটা হচ্ছে যে কি আপনার প্রসেস। তো এই প্রসেসটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে গিয়ে উম, আপনার আহ, এই ক্ষেত্রে টুলস এর ব্যবহার। সো টুলস গুলো যদি আপনি প্রপারলি ব্যবহার করতে জানেন তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো ডিজাইনে আপনি মেক করতে পারবেন, এবং সেটা আপনার জন্য খুব ইজি হবে। সেটা যে কোনো ধরনের ডিজাইনই হোক না কেন। এবং পাশাপাশি আপনি যখন একটা প্রসিডিওর দেখে ডিজাইন দেখে আপনি করবেন, পরবর্তীতে আহ, আপনি যে ডিজাইন গুলো করবেন আপনার ক্লায়েন্টের জন্য বলেন বা নিজের পোর্টফোলিওর জন্য, বেসিক্যালি আমরা ক্লায়েন্টের জন্য যে কাজগুলো করে থাকি, তো ওই কাজগুলোর ক্ষেত্রে অবশ্যই সেই জিনিসগুলো তখন আপনি যদি কোনো নতুন কোনো স্ট্রাকচার বা নতুন কোনো ক্যাটাগরি পানও, তাহলে সেক্ষেত্রে আপনার আপনার যে টুলস গুলো আপনি শিখছেন, যে প্রসিডিউর গুলো শিখছেন, সেই প্রসিডিউর গুলো হচ্ছে যে কি আপনাকে হেল্প করবে ওই ক্লায়েন্ট প্রজেক্টটাকে কমপ্লিট করার জন্য। সো এই জায়গাতে সবচেয়ে ভুল আমরা করে থাকি যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা মনে করি
যে কোর্সে যদি আমরা খালি ডিজাইন শিখে ফেলতে পারি, বা একটা কোর্সে এতগুলো ক্যাটাগরি, 40টা ক্লাস, 40টা ক্যাটাগরি, 40টা টপিক, ওগুলো যদি আমরা কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে আমরা গ্রাফিক ডিজাইন এক্সপার্ট হয়ে যেতে পারবো এবং আমরা করতে পারবো এবং আমরা টাকা আনবো। তো এই জিনিসটা আপনাকে একটু মানে ভালো মতো বুঝতে হবে। যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি 40টা ক্যাটাগরি, 40টা টপিক কমপ্লিট করলেন, ঠিক আছে, কিন্তু গ্রাফিক ডিজাইনের সেক্টরটা আসলে অতটাও ছোট না যে শুধুমাত্র 40টা টপিকের উপর যে সীমাবদ্ধ। এখানে আরো অনেক কিছু আছে যেখানে এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হয় এবং কাজ করতে হয়। তো 40টা ক্যাটাগরি আমরা কেন এভাবে চুজ করছি, যে 40টা টপিক বা যে 40টা ক্যাটাগরি আমরা চুজ করছি, এই টপিক গুলা হচ্ছে যে মোস্ট কমন টপিক। মানে যে জিনিসগুলো সবসময় মোস্ট সেলিং প্রোডাক্টের মতো, মানে সবসময় ক্লায়েন্টদের ডিমান্ড থাকে এবং সবসময় ক্লায়েন্টরা এই জিনিসগুলোই চায়। সেটা আপনি যদি লোকাল মার্কেট বলেন, বাংলাদেশের মার্কেট বলেন, প্লাস ফরেন মার্কেট বলেন, যেখানেই বলেন না কেন, সবগুলো জায়গাতেই আপনি হচ্ছে যে এই টপিকের ডিজাইন আপনাকে সবসময় আপনি মানে ক্লায়েন্ট আপনি সবসময় পাবেন। সো এছাড়াও এক্সটার্নালি দেখা গেছে আরো অনেক টপিক থাকে, অনেক ক্যাটাগরি থাকে, সেগুলো ক্লায়েন্ট আপনাকে অর্ডার করবে। তো ওই জিনিসগুলোর ক্ষেত্রে আপনি যদি এখন সীমাবদ্ধ একটা 40টা টপিকের মধ্যে পড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ওই তখন যখন এক্সটার্নাল কোনো টপিক বা ক্যাটাগরি আসবে, আপনাকে ক্লায়েন্ট যখন কাজ করতে দিবে, তখন কিন্তু আপনি ঘাবড়ে যেতে পারেন, বা আপনার কাছে মনে হতে পারে যে এটা তো আমাকে শেখানো হয়নি। বাট ব্যাপারটা হচ্ছে এরকম না যে আপনি শিখানো হয়নি বিধায় আপনি করতে পারবেন না, এমন না কিছু। এবং আমরা যে ক্লাসে শুধুমাত্র যে আমরা তো ক্লাসে একটা বা দুটো ডিজাইন দেখাই আপনাকে, ডেমো দেখাইয়ে হচ্ছে যে গিয়ে আপনাকে শেখানোর চেষ্টা করবো, বাট ওই ডিজাইন তো আর আপনার ক্লায়েন্ট করতে দিবে না, ক্লায়েন্ট দিবে তার রিকোয়ারমেন্টের ডিজাইন। সো এটা কিন্তু আমাদের নর্মাল এডুকেশন পড়ালেখার মতো না যে ক্লাসে স্যার একটা অঙ্ক করাই দিছে বা একটা একটা সলভ করে দিছে ম্যাথ, ওইটাই আবার হচ্ছে যে পরীক্ষার হলে আসতেছে। তো ব্যাপারটা কিন্তু এরকম না। ওরা হচ্ছে আপনাকে প্রসিডিওরটা শিখাবো, এই পুরো প্রসেসটা শিখাবো, এবং কিভাবে একটা জিনিস বানাইতে হয় সেটা শিখাবো। এবং পরবর্তীতে ওই জিনিসটাই আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন, তখন ওই ক্লায়েন্টের কাজের রিকোয়ারমেন্টের সাথে আপনার শিখা প্রসিডিওরের সাথে আপনি ম্যাচ করে এরপর আপনি সেই ক্লায়েন্টকে তার কাজের মানে প্রজেক্টের ডেলিভারি দিন। সো আপনাদের সুবিধার্থে আপনারা হচ্ছে যে কি আমাদের যখন শিক্ষণের পেজে ঢুকবেন, আমাদের কোর্সের ফুল ডিটেইল এখানে দেওয়া আছে। তো আপনি এই কোর্স ফুল ডিটেইলটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি ফুল কোর্সে আসলে কি কি জিনিস শিখবেন এবং কি কি জিনিস আপনার শিখা হবে, এবং ওই জিনিসগুলো আপনার মার্কেট ভ্যালু কিরকম আপনি নিজেই যাচাই করবেন। ঠিক আছে। সো যদিও বা আমাদের এই 5টা ক্লাসে এত কিছু আলোচনা করা সম্ভব না, তবে আমরা চেষ্টা করব যে আপনাদেরকে লিস্ট কিছুটা ধারণা দেওয়ার জন্য, এবং কিছুটা আপনাদেরকে এই জিনিস সম্পর্কে আরো ক্লেরিফাই করার জন্য, যাতে করে আপনি ডিসিশন নিতে মানে আপনার হেল্প হয় যে আপনার কি আদৌ এই কোর্স করা উচিত কি উচিত না, বা আপনার গ্রাফিক ডিজাইনের সেক্টরে ঢোকা উচিত কি উচিত। তো এই যে ডিসিশন মেকিং এর জন্য যারা কনফিউশন হয়ে আছেন যে গ্রাফিক ডিজাইনে আপনি কোর্স করবেন কিনা বা গ্রাফিক ডিজাইন ফিল্ডে আপনি ঢুকবেন কিনা, এই কনফিউশন যাদের মধ্যে এখনো কাজ করতেছে, তারা এই ক্লাসগুলো করলে তাদের আশা করি যে এই কনফিউশন গুলো হচ্ছে যে গিয়ে একটু ক্লিয়ার হবে। সো আমরা ডিরেক্টলি আমাদের ডিজাইন টপিকে চলে যাই গা। তো আমাদের আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে কিভাবে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন বা একটা প্রোডাক্ট ডিজাইন করা যায়। তো একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন বা একটা প্রোডাক্ট ডিজাইন বলতে কি বোঝাচ্ছে, আমরা ডিজাইনের ক্ষেত্রে, ডিজাইন মার্কেটের ক্ষেত্রে অনেক কিছুই করে থাকি। একটা গ্রাফিক ডিজাইনারের রেসপন্সিবিলিটি কি, একটা গ্রাফিক ডিজাইন বেসিক্যালি কি ধরনের কাজ করে, এটা অলরেডি আমরা বিগত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করছি। সো একটা কোম্পানি যখন তার ব্র্যান্ড ক্রিয়েট করে বা একটা কোম্পানি যখন ক্রিয়েট হয়, তখন পরবর্তীতে ওই কোম্পানির জন্য আমাদের দেখা গেছে ওই কোম্পানির জন্য অনেক কিছু ব্র্যান্ডিং এ বা মার্কেটিং এর জন্য অনেক কিছু আইটেম প্রয়োজন। এখন মোস্ট অফ দা জিনিস মানে মোস্ট অফ দা টাইম এখন বর্তমানে দেখা গেছে কি আমরা যখন মার্কেটিং করতেছি, আগে মার্কেটিং সিস্টেমটা ছিল একরকম, বাট রাইট নাও এখন মার্কেটিং সিস্টেমটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেছে। মার্কেটিং সিস্টেমটা আমরা কমপ্লিটলি ডিফারেন্ট দেখতে পাই। কেন? আগে যখন আমরা মার্কেটিং করতো মানুষ দেখতেন যে ফিজিক্যাল মার্কেটিং, এখন বর্তমানে
করোনা সিচুয়েশন আসার পর থেকে দেখবেন যে কি অনলাইন মার্কেটিং এর যে প্রসারটা ওটা অনেক বেড়ে গেছে। সো এই যে অনলাইন মার্কেটিংটা যখন করা হচ্ছে, যখন থেকে অনলাইন মার্কেটিং স্টার্ট হয়েছে, তখন থেকে এই একজন ডিজিটালি যারা কাজ করে তাদের ডিমান্ড বাড়া শুরু হয়েছে। তো আমরা যখন 16, 17 বা 18-র দিকে যখন কাজ করতাম, তখন কিন্তু আহ অত পরিমাণে মানে আসলে একজন ডিজাইনার বলেন বা ডিজিটালি যারা কাজ করতো, ফ্রিল্যান্সিং করতো, তাদের ওই পরিমাণের চাহিদা ছিল না, বা ওই পরিমাণে মানুষজন ডিজিটাল এমপ্লয়ি হায়ার করতো না। কারণ কি, আমাদের মোস্ট অফ দা টাইম যে মার্কেটিং গুলো হইতো সেগুলো ফিজিক্যাল প্রোডাক্টের জন্য হইতো। এগুলো দেখতেন যে কি আপনি কিরকম মার্কেটিং, লাইক আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা বিলবোর্ডে কোন একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখলেন, টিভিতে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলেন। এরপরে ফেসবুক আমরা চালাইতাম ঠিকই, কিন্তু ফেসবুকে আপনি এই পরিমাণ অ্যাড দেখতে পাইতেন। এখন যে পরিমাণ অ্যাড আপনি প্রত্যেকটা সময় দেখে থাকেন, আপনার নিউজ ফিড বলেন, ভিডিও দেখার সময় বলেন। সো অ্যাড আসলে বেসিক্যালি কোথায় রান হইতো, যে একটা ফিজিক্যালি রান হইতো, অথবা টিভি চ্যানেল গুলোতে রান হইতো। এবং দেখা গেছে কি আপনার মোস্ট অফ দা টাইম সবগুলো ব্র্যান্ডে আসলে ফিজিক্যালি ব্র্যান্ডিং গুলো করতো, যাতে করে কাস্টমার কে গ্র্যাব করা যায়। বাট যখন যখন মানুষজনের অনলাইনের প্রতি ভরসা আসা শুরু করছে, তখন অনলাইনে মার্কেটিংটা বাড়া শুরু হয়েছে। তো অনলাইন মার্কেটিং যখন স্টার্ট হয়েছে, তো ওই ক্ষেত্রে অনলাইন মার্কেটিং এর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে যে গিয়ে ফেসবুক। এবং তারপর ধরেন ইনস্টাগ্রাম আছে, তারপরে ধরেন আপনি এখানে টিকটক আছে, টিকটকেও দেখবেন যে প্রচুর পরিমাণে মানুষজন সময় নষ্ট করে। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি ইন টিকটকেও আপনি দেখবেন যে কি অনেকে মার্কেটিং করতেছে। সো মার্কেটিং এর যে জায়গাটা, ওইটা আসলে কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আসতেছে। তো এই যে মার্কেটিংটা হইতেছে, তো মার্কেটিং এর যে বিষয়গুলা, সেগুলা হচ্ছে যে গিয়ে আমরা বেসিক্যালি যেটা করে থাকি সেটা হচ্ছে যে দেখা গেছে আপনার অনলাইন মার্কেটিং। সো অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে এই যে ফেসবুকটা বিশাল একটা প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্মটাতে আমরা দেখবেন যে কি বিভিন্ন ভাবে অ্যাড আসে। তো কিছু আসে আমাদের ভিডিও অ্যাড, সেই ভিডিও অ্যাড গুলো একরকম হয়ে থাকে। আবার কিছু দেখবেন আপনার মোশন গ্রাফিক্স টাইপস এর, মানে মানে আপনার স্টিল একটা ইমেজকে বা দেখা গেছে স্ট্যাটিক একটা ইমেজকে হচ্ছে যে গিয়ে মুভমেন্ট করতে দেখবেন, ওটা হচ্ছে মোশন। এন্ড দেন আরেকটা অ্যাড দেখবেন, সেটা হচ্ছে স্ট্যাটিক অ্যাড। স্ট্যাটিক অ্যাড যেগুলো দেখবেন সেগুলো ওয়ান কাইন্ড অফ এরকম টাইপস এর যে সোশ্যাল মিডিয়া গুলো থাকে, এই সোশ্যাল মিডিয়া গুলা হচ্ছে যে বেসিক্যালি স্ট্যাটিক অ্যাড। হ্যাঁ। সো এই সোশ্যাল মিডিয়া গুলো হচ্ছে যে বেসিক্যালি স্ট্যাটিক অ্যাড থাকে। তো এই স্ট্যাটিক অ্যাড গুলো আপনার নিউজ ফিডেও আপনি দেখবেন যে পাবেন, অথবা আপনি দেখবেন যে ধরেন কোন একটা ভিডিও চলতেছে, হঠাৎ করে হচ্ছে যে গিয়ে ওই অ্যাডটা চলে আসছে। ঠিক আছে। সো এই স্ট্যাটিক অ্যাড গুলা আপনার দুইটা প্ল্যাটফর্মের জন্য বেশি ব্যবহার করা হয়, একটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য আর একটা হচ্ছে যে ফেসবুকের জন্য। তো মোস্ট অফ দা টাইম আমরা এটা শুধুমাত্র ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্য এমন কিন্তু তা কিন্তু না। এছাড়াও বাহিরের ফরেন মার্কেট গুলো তো দেখবেন যে কি ওরা অনেকগুলো প্ল্যাটফর্মের জন্য এই জিনিসগুলো বানায়। লাইক হয়তো অ্যামাজনের জন্য বানাইতেছে, ইটসির জন্য বানাইতেছে, বা তাদের মানে ওই দেশে সবসময় তো সব দেশে তো আর আসলে কি হয় না, মানে ফেসবুক সব সব জায়গায় ফেমাস না। তো মোস্ট মানে এশিয়াতে হচ্ছে যে কি ফেসবুক অনেক বেশি ফেমাস। বাট অন্যান্য প্ল্যাটফর্ম গুলা কিন্তু অন্যান্য দেশে অন্য সফটওয়্যার গুলো অনেক বেশি ফেমাস। সো ওই সফটওয়্যার গুলো বলেন বা ওই অ্যাপস গুলোর জন্য কিন্তু এরকম স্ট্যাটিক অ্যাড এর প্রয়োজন হয়। তো এই যে স্ট্যাটিক অ্যাড গুলো, সেই স্ট্যাটিক অ্যাড গুলো আমরা বানাই থাকি। তো সোশ্যাল মিডিয়া ডিজাইন কিন্তু আবার শুধু মানে সোশ্যাল মিডিয়া ডিজাইনকে, মানে এই ডিজাইনকে আমরা বেসিক্যালি দুই রকম ভাগে ভাগ করতে থাকি। একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া ডিজাইন, আর একটা হচ্ছে ডিজিটাল মিডিয়া ডিজাইন। এখন প্রিন্ট মিডিয়া ডিজাইন, আপনি প্রিন্ট কথাটা শুনলে বুঝতে পারতেছেন যে যেসব জিনিস ফিজিক্যালি প্রিন্ট হয়, ওইটা হচ্ছে যে প্রিন্ট মিডিয়া ডিজাইন। আর যেসব ডিজাইন হচ্ছে যে গিয়ে আপনার হচ্ছে যে গিয়ে ডিজিটালি আমরা দেখে থাকি, সেগুলো হচ্ছে ডিজিটাল মিডিয়া ডিজাইন। এখন ডিজিটাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখে থাকি, কোথায় দেখে থাকি, যেসব জিনিস আপনি স্ক্রিনে দেখতে পাইতেছেন সেগুলো বেসিক্যালি ডিজিটাল মিডিয়া ডিজাইন। এখন আহ, এই ক্ষেত্রে দেখবেন যে কি আপনি এবং প্রোডাক্টের উপরে বেস করেও ডিজাইনের আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। লাইক কিছু দেখবেন আপনি কোনো ধরনের ফটোগ্রাফি নাই, জাস্ট খালি হচ্ছে যে গিয়ে ভেক্টর বা শেপ বা টেক্সট দিয়ে বানানো হয়েছে।
তো ওই টাইপসের ডিজাইন গুলোকে আমরা সাধারণত বলে থাকি ভেক্টর টাইপস ডিজাইন। এবং কিছু ডিজাইন আছে যেগুলোতে কিনা ম্যানিপুলেট করা হয়েছে, ম্যানিপুলেশন করা হয়েছে। তো এই ম্যানিপুলেশন জিনিসটা কি? ম্যানিপুলেশন জিনিসটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টকে, কোন একটা ফিজিক্যাল প্রোডাক্টকে আমরা যখন হচ্ছে যে গিয়ে এটাকে গ্রাফিক্যালি একটা আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ডে বসায় এবং সেটাকে একটা রিয়েলিস্টিক ফিল দিই, যেটা কিনা বাস্তবে কখনো আমরা সম্ভব না, বাট এটাকে আমরা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করছি। তো তখন ওই জিনিসটাকে আমরা বলে থাকি সাধারণত ম্যানিপুলেশন ডিজাইন। এবং ম্যানিপুলেশন ডিজাইনের ক্ষেত্রে দেখবেন যে কি একটা প্রোডাক্টকে অনেকভাবে হাইলাইট করা হয় এবং ওখানে মাল্টিপল ইমেজ বা মাল্টিপল এলিমেন্টকে একসাথে যুক্ত করে একটা নতুন আর্টিফিশিয়াল হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়। তো সেই জিনিসটাকে আমরা বলতেছি ম্যানিপুলেশন ডিজাইন। এখন ম্যানিপুলেশন ডিজাইনের মধ্যে এখন বর্তমানে ট্রেন্ড অনুযায়ী ম্যানিপুলেশন ডিজাইনটাই সবচেয়ে বেশি ফেমাস, কারণ মানুষজন ওটাই পছন্দ করে। ঠিক আছে। তো এখানে যখন আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে সার্চ করছি প্রিন্টারেস্টে, তখন দেখবেন যে কি যতগুলো ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন তা সবগুলাই ম্যানিপুলেশন ডিজাইন। মানে কি, একটা রিয়েল প্রোডাক্টকে একটা আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ডের মধ্যে বা আর্টিফিশিয়াল একটা এনভায়রনমেন্টের মধ্যে এটাকে কি করা হয়েছে, অর্গানাইজ করা হয়েছে। তো এই যে আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড বা আর্টিফিশিয়াল ইয়ার মধ্যে অর্গানাইজ করা হয়েছে, এনভায়রনমেন্টের মধ্যে অর্গানাইজ করা হয়েছে, এটাকে বলতেছি আমরা ম্যানিপুলেশন ডিজাইন। সো এটা হচ্ছে ম্যানিপুলেশন ডিজাইনটা কি? ম্যানিপুলেশন ডিজাইনটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনেরই একটা অন্তর্ভুক্ত ডিজাইন। মানে আপনাকে যদি কেউ এখন জিজ্ঞাসা করে, রাইট, লাইক কিরকম যে আপনাকে ক্লায়েন্ট বিভিন্ন নামে জিনিসগুলোকে বলতে পারে, তখন আপনি তো চেনেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, আপনার নাম শুনছেন সোশ্যাল মিডিয়া ডিজাইনে। এখন হঠাৎ করে একটা ক্লায়েন্ট বললো যে কি আমার এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের জন্য আমার একটা প্রোডাক্ট পোস্টার বানিয়ে দিতে হবে। তখন হঠাৎ করে যখন আপনি শুনছেন প্রোডাক্ট পোস্টার বানাইতে হবে, তখন আপনি ভাববেন যে প্রোডাক্ট পোস্টারের নাম তো আমি কখনো শুনিনি, এটা আবার কি জিনিস। তো আপনি কিন্তু জানেন সোশ্যাল মিডিয়া ডিজাইন বানাইতে। তো সোশ্যাল মিডিয়া ডিজাইনই কিন্তু, সোশ্যাল মিডিয়া ডিজাইন যেটা ওটাই প্রোডাক্ট পোস্টার ডিজাইন, ওটাই আবার ম্যানিপুলেশন ডিজাইন, ওইটাই আবার দেখা গেছে ভেক্টর টাইপ ডিজাইন। মানে এক সোশ্যাল মিডিয়া ডিজাইন তার ভিতরেই সাব ক্যাটাগরি হচ্ছে যে এই জিনিসগুলা, ভেক্টর টাইপ ডিজাইন বলেন, ম্যানিপুলেশন ডিজাইন বলেন, প্রোডাক্ট পোস্টার ডিজাইন বলেন। দ্যাট মিনস এটা ডিপেন্ড করে ওই ডিজাইনটাকে আমরা কিভাবে অর্গানাইজ করতেছি, ওটার লুকের উপর ডিপেন্ড করে আমার এই নামগুলো আমরা সাধারণত কি করছি, সেট করছি যে এইটা হচ্ছে যে এই টাইপসের ডিজাইন। ওকে। সো তারপরে এখন যখন আপনি দেখতেছেন যে এই টাইপসের যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন, এই ম্যানিপুলেশন ডিজাইন গুলো বেসিক্যালি আমরা কিভাবে ক্রিয়েট করি, আমরা অলরেডি আপনাদের সাথে অলরেডি আমি এর আগের ক্লাসে আপনাদেরকে দুটো সফটওয়্যারের সাথে পরিচিত করাইছি। সেই দুটো সফটওয়্যার কি? একটা হচ্ছে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, আর হচ্ছে অ্যাডোবি ইলিস্ট্রেটর। সো এই দুটো সফটওয়্যার হচ্ছে যে আমাদের মানে ডিজাইনে কাজ করার জন্য মানে একবারে মোস্ট ম্যান্ডেটরি দুটো সফটওয়্যার। এই দুটো সফটওয়্যার আমার লাগবেই যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে। তো আমরা এই দুটো সফটওয়্যার বেসিক্যালি ইউজ করে থাকি আমাদের ডিজাইন করার জন্য। তো এখন আহ, এই টাইপসের যে ডিজাইন, এখন ডিজাইনের উপর ডিপেন্ড করে আবার আমরা সফটওয়্যারের কাজকে আবার ভাগ ভাগ করছি। এখন যেসব কাজ হচ্ছে যে গিয়ে ভেক্টর টাইপস মানে শেপ রিলেটেড, সেগুলো আমরা সাধারণত করে থাকি ইলিস্ট্রেটরে। আর যেসব ইমেজ রিলেটেড লাইক এই টাইপসের প্রোডাক্ট রিলেটেড, সেই কাজগুলো আমরা করে থাকি ফটোশপে। এখন ফটোশপে আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে এই টাইপসের ইমেজ, কারণ কি সফটওয়্যারের ক্যাপাবিলিটির উপরে ডিপেন্ড করে বেসিক্যালি এটাকে এভাবে ডিভাইড করা। এখন ফটোশপ একরকম কাজ করতে পারে, ইলিস্ট্রেটর আরেক রকম কাজ করতে পারে। ইলিস্ট্রেটর বেসিক্যালি ভেক্টর রিলেটেড সব ধরনের কাজ করতে পারে। এখন কথা আসবে যে এখানে ভেক্টর কি, আবার ইমেজ কি, সো এই জিনিসগুলো নিয়ে আমরা আরেকদিন আরেকবার আলোচনা করব। তো ভেক্টর এখন এতটুকু বুঝে রাখেন যে ভেক্টর বলতে আমরা বুঝি যেগুলা শেপ বা হচ্ছে যে গিয়ে আপনার যেমন এই টাইপসের যে শেপ গুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, শেপ বা টেক্সট বা এই যে এই জিনিসগুলো মানে ইমেজ থাকে না, ইমেজ বাদে যে জিনিসগুলো থাকে, এলিমেন্ট থাকে, ওইটা কার্টুনিস্ট টাইপসের যে জিনিসগুলো দেখে থাকি আমরা। যদি আমরা একটা ইজিয়ার করে বলতে চাই, তাহলে সেক্ষেত্রে কার্টুনিস্ট টাইপসের যে জিনিসগুলো দেখে থাকি সেগুলো বেসিক্যালি ভেক্টর।
আর যখন একটা রিয়েলিস্টিক এলিমেন্ট, মানে রিয়েলিস্টিক প্রোডাক্ট বলেন, রিয়েলিস্টিক এলিমেন্ট বলেন, ওই রিয়েলিস্টিক এলিমেন্ট যখন আমরা কোথাও বসাতে যাই বা কোথাও কাজ করতে চাই, তখন ওই জিনিসটাকে বেসিক্যালি আমরা কি করে থাকি, ওটাকে আমরা ফটোশপে করে থাকি, ওটাকে বেসিক্যালি রেস্টার ইমেজ বলে বা এটাকে ইমেজ বলে। তো ওই জিনিসটাকে বেসিক্যালি আমরা কোথায় বসায় থাকি, ফটোশপে নিয়ে কাজ করে থাকি। কারণ ইলাস্ট্রেটর ইমেজ এডিটিং এর জন্য ক্যাপাবল না, ফটোশপ হচ্ছে যে ইমেজ এডিটিং এর জন্য ক্যাপাবল। তো ফটোশপে আমরা বেসিক্যালি কি করে থাকি, ইমেজ এডিটিং করে থাকি আর কি। হ্যাঁ, তো এখন আসি যে ধরেন এই যে টাইপসের যে ডিজাইন গুলা, এই ডিজাইন গুলো করতে হইলে আমার আসলে কি কি জিনিস দরকার, বা আমি কিভাবে এই ডিজাইন গুলো করতে পারি। প্রথমত, যখনই আপনি কোনো একটা ক্যাটাগরি বা যে কোনো ডিজাইন আপনি যখন করতে যাবেন, লাইক আপনার ডিজাইন ক্যাটাগরি তো অনেক ক্যাটাগরি আছে, যেমন সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, তারপর প্রোডাক্ট পোস্টার ডিজাইন, তারপর ধরুন লোগো ডিজাইন, ব্র্যান্ড মডিউল ডিজাইন, টি শার্ট ডিজাইন, হ্যাঁ, তারপর প্যাকেজিং ডিজাইন। যে কোনো ধরনের ডিজাইন, আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে যাবেন, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে ক্লায়েন্ট যখন আপনাকে কোনো একটা রিকোয়ারমেন্ট দিবে, লাইক সে আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিল, যে বললো যে আমার এটা হচ্ছে একটা কোম্পানি, এই কোম্পানিতে আমার প্রোডাক্ট হচ্ছে এটা, এবং এই প্রোডাক্টের জন্য আমার সোশ্যাল মিডিয়া ডিজাইন বানাইতে হবে। এখন তাকে আপনি পাল্টা কোশ্চেন কি করতে পারেন যে কি, আচ্ছা ফাইন, আপনি কি ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইন চাচ্ছেন। তাহলে সে তখন বলবে যে কি, আপনি প্রোডাক্ট রিলেটেড যে কোনো একটা কিছু বানাই দেন। হয়তো অনেক সময় অনেক ক্লায়েন্ট নিজেও জানেন আসলে কি ধরনের ডিজাইন তাকে বানাইতে হবে, তখন আপনি তাকে সাজেশন দিতে পারেন, যে বলতে পারেন যে কি আপনি বর্তমানে যে ট্রেন্ড বা মার্কেটিং স্টাইল যেটা আছে, ওই অনুযায়ী আমরা কেউ তো ম্যানিপুলেশন ডিজাইন করে থাকি, আপনার জন্য কি আমরা এই টাইপের ডিজাইন গুলো করতে পারি কিনা। তখন উনি ওখান থেকে হয়তো একটা চুজ করে দিবে। উনি যদি বলে যে ফাইন, এটা দেখতে ভালো লাগতেছে, এটা করে দেন, তো আপনি করে দিলেন ওই টাইপসের। তাহলে আপনি আগে তার থেকে কিছু রেফারেন্স খুঁজবেন, যে আপনার আসলে কি ধরনের ডিজাইন ভালো লাগে, বা আপনি কি ধরনের ডিজাইন আসলে চাচ্ছেন। যেহেতু এগুলা কাস্টমাইজ কাজ করতেছেন আপনি, তাহলে অবশ্যই সেই জিনিসগুলো আপনাকে বলে জিজ্ঞাসা করে রিকোয়ারমেন্ট শুনে তারপরে করতে হবে। এরপর তার থেকে আপনি প্রোডাক্ট ইমেজটা কালেক্ট করলেন, প্রোডাক্ট ইমেজ কালেক্ট করার পরে তারপরে আপনি একটা রিসার্চে নামবেন। এখন রিসার্চে যখন নামবেন, সাধারণত আমরা করে থাকি কি, আগে ব্র্যান্ড রিসার্চ করি, মানে যে কোম্পানি বা যে ব্র্যান্ডের জন্য আমরা মানে ডিজাইনটা বানাবো, ওই ব্র্যান্ডকে আগে রিসার্চ করা হয়। তো এখন সেই ব্র্যান্ড যদি অলরেডি মার্কেটিং করে থাকে বা অলরেডি কাজ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে আপনি তাদের প্রিভিয়াস ডিজাইন গুলো দেখতে পারেন। প্রিভিয়াস ডিজাইনে আসলে তাদের কি কি জিনিস ছিল, তারা কি কি জিনিস ব্যবহার করছে এবং কিরকম দেখতে ছিল। যদি তাদের প্রিভিয়াস ডিজাইন গুলো ভালো হয়ে থাকে, তাহলে সেখান থেকে আপনি একটা ইন্সপিরেশন নিতে পারেন, যে আমি চেষ্টা করব ওই টেস্ট লেভেলটাকে ধরে রেখে নিজের মতো করে আর একটু বেটার করা। ঠিক আছে, কারণ কি, যেহেতু ওই অলরেডি ওই ব্র্যান্ডিং গুলা বা ওই ডিজাইন গুলা অ্যাপ্রুভ হয়ে মার্কেটিং এর জন্য আসছে, তাহলে ওই টেস্টটা ওনাদের সাথে যায়, বা ওই টেস্টটা বেসিক্যালি মার্কেটিং টিম বা ওনাদের যে ওনার আছে, মালিক আছে, সে পছন্দ করে। আপনাকে মাথায় রাখতে হবে ডিজাইন করার সময় ক্লায়েন্টের টেস্টের সাথে মিলাই রেখে আপনার ডিজাইন কোয়ালিটি হাই রাখতে হবে। এখন আপনি মনে করলেন যে এটা আপনার থেকে ভাল লাগে তাই আপনি এভাবে করে দিচ্ছেন, আপনার টেস্টের সাথে মিলে রেখে কোনো কাজ করবেন না। আপনি ক্লায়েন্টের টেস্টের সাথে মিলে রেখে আপনাকে দুই জায়গায় হচ্ছে টার্গেট করতে হবে। প্রথমত ফার্স্ট হচ্ছে যে আগে ক্লায়েন্ট টেস্ট মিট আপ করতে হবে, মানে ক্লায়েন্ট টেস্টকে আগে টাচ করতে হবে, তারপরে আপনি চিন্তা করবেন যে আপনার যে ডিজাইনটা করতেছেন আপনি, ওই ডিজাইনটা কতটুকু ইফেক্টিভ এবং কতটুকু কাস্টমার অ্যাট্রাকটিভ। মানে সে যে টার্গেট অডিয়েন্স সেট করছে, বা টার্গেট অডিয়েন্স, তার যে প্রোডাক্টের টার্গেট অডিয়েন্স, ওইটা সে কতটুকু টার্গেট ফিল আপ করতে পারবে। হ্যাঁ, তখন যাই হচ্ছে যে কি আপনি মানে এটাকে ইয়া করবো, মানে সেকেন্ডে আসবে যে কাস্টমার, ফার্স্টে আসবে ক্লায়েন্ট টেস্ট। কারণ কি, ইনিশিয়ালি ক্লায়েন্ট যদি দেখে পছন্দ না করে, তাহলে তো সে আপনার ডিজাইনটাকে অ্যাপ্রুভ করবে না বা আপনাকে সে পেমেন্ট করবে না। তো আগে তার ডিজাইন আগে পছন্দ হইতে হবে, তারপরে পরের হিসাবটা পরে। ঠিক আছে, তো আগে ক্লায়েন্টের টেস্টটাকে টাচ করতে হবে, এটা আপনার টার্গেট থাকবে। পরে দিয়ে আপনি সেই ক্লায়েন্টের টেস্ট অনুযায়ী জিনিসটাকে রেখে আপনি কোয়ালিটি বাড়ানোর ট্রাই করবেন, যাতে করে ওই ডিজাইনটা অ্যাট্রাকটিভ হয় এবং মোস্ট অফ দ্য পিপল এই জিনিসটাকে পছন্দ করে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস থাকবে যে প্রোডাক্টটা আসলে কি ধরনের, এটা কি ফুড প্রোডাক্ট,
এটা কি পারফিউম প্রোডাক্ট, নাকি এটা কি মেয়েদের প্রোডাক্ট, নাকি এটা বাচ্চাদের প্রোডাক্ট, নাকি এটা মেল প্রোডাক্ট, নাকি কি ধরনের প্রোডাক্ট। এখন কি ধরনের প্রোডাক্ট ওইটার উপরে বেস করে, যেমন ধরেন এগুলো হচ্ছে ফুড প্রোডাক্ট, এগুলো আবার দেখবেন যে কি আহ আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট। তো এখন কিছু যখন স্কিন কেয়ার প্রোডাক্ট আসবে তখন এক ধরনের থিমে ডিজাইনটাকে করতে হবে, রিসার্চটা একরকম করতে হবে। আবার যখন ফুড প্রোডাক্ট আসবে তখন একরকম রিসার্চ করতে হবে। আবার যখন আপনার দেখা গেছে কি আমার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমাকে আবার কালার চুজ করতে হবে, কালার থিওরিটা এখানে বুঝতে হবে। দেখেন ডিজাইনে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে কালার সাইকোলজি। কালার সাইকোলজি যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি ডিজাইন যেটাই করবেন না কেন সেটা অ্যাট্রাকটিভ হবে। বাট আপনি যদি কালার সাইকোলজি না বুঝেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইন যাই করেন না কেন এটা অ্যাট্রাকটিভ হবে না। তো এই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যে গিয়ে আগে কালার সাইকোলজি বুঝতে হবে যে ওই প্রোডাক্টের জন্য কি ধরনের কালার আমি প্রেফার করতে পারি বা কি ধরনের কালার স্ট্রাকচার বানাইতে পারি। কারণ যে কোনো ডিজাইন করার আগে দিয়ে আপনাকে একটা ইমাজিনেশন ক্রিয়েট করতে হবে নিজের মাইন্ডে, যে আমি এই প্রোডাক্টের জন্য এই ধরনের ডিজাইন বানাবো। যখন আপনি একটা ইমাজিনেশন ক্রিয়েট করবেন, ওই ইমাজিনেশনে যতটুকু ইমাজিনেশন আপনি ক্রিয়েট করছেন মাইন্ডে, ওইটার দেখা গেছে আপনি 80% 90% মানে কাছাকাছি এটাকে টাচ করতে পারবেন, বা 70-80% এটাকে টাচ করতে পারবেন। একবার ফুললি 100% হয়তো নাও করতে পারে। কারণ আমরা যেভাবে চিন্তা ভাবনা করি ওভাবে যদি আমরা জিনিস বানাইতে পারতাম তাহলে তো আমরা অনেক পাওয়ারফুল মানুষ হয়ে যেতাম। তো আমাদের চিন্তাধারার সাথে কিন্তু আমাদের আউটপুটটা একবার ফুললি 100% ম্যাচ করবে না, বাট লিস্ট আমরা 60-70% বা 80% টাচ করতে পারবো। যতটুকু আপনি টাচ করতে পারবেন ওইটাই আপনার সাকসেস। তো এই যে আপনি ইমাজিনেশনটা মাইন্ডে ক্রিয়েট করলেন যে আমি প্রোডাক্টটাকে এইভাবে বসাবো, এখানে আমি এই কালার দিব, এখানে এই এলিমেন্ট আনবো, এখানে এইভাবে টেক্সট বসাবো, এটার একটা পুরো স্ট্রাকচার মাথার মধ্যে আপনাকে কি করতে হবে? আগে অ্যালাইন করে ফেলতে হবে। এরপরে আপনি যে জিনিসটা অ্যালাইন করছেন মাইন্ডে, ওই জিনিসটাকে আপনি যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন দেখবেন যে কি কিছু জিনিস আপনি যেভাবে চিন্তা ভাবনা করছেন সেটা আপনি ওভাবে ফুটাই তুলতে পারতেছেন না। তখন যদি আপনার কোনো মডিফিকেশনের প্রয়োজন হয় যে না আপনি এভাবে চিন্তা করছিলেন, এই জিনিসটা এভাবে হইতেছে না, তাহলে আপনাকে ইনিশিয়ালি তখন ইনস্ট্যান্ট কি করতে হবে? ওইটার স্ট্রাকচারটাকে চেঞ্জ করে ফেলবে। হুম। চেঞ্জ করে ওইটাকে একটা আলাদা ফরমেশনে আনতে হবে। তো এই ফরমেশনটাকে আপনাকে আনতে হবে। তো এই জন্য আপনাকে কি করতে হবে? আগে আপনাকে প্রপার রিসার্চ করতে হবে যে আপনি কি ধরনের ফন্ট দিবেন, কি ধরনের কালার ব্যাকগ্রাউন্ড দিবেন, কি এলিমেন্ট বসাবেন, ওই প্রোডাক্টটা কি গ্রিন প্রোডাক্ট, ওইটা কি বিউটি প্রোডাক্ট, এটা কি ফুড প্রোডাক্ট, নাকি এটা খাওয়ার মানে এটা কি বাচ্চাদের প্রোডাক্ট, কি ধরনের প্রোডাক্ট। যদি আমাদের বাচ্চাদের প্রোডাক্ট হয় তাহলে একরকম কালার সাইকোলজি হবে বা কালার থিওরি হবে। যদি সেটা স্কিন কেয়ার প্রোডাক্ট হয় তাহলে মোস্ট অফ দ্য টাইম এটা মেয়েদের জন্য বা অ্যাডাল্ট পার্সনদের জন্য। তাহলে সেক্ষেত্রে আমাকে ওইভাবে ডিজাইনটা করতে হবে যাতে করে মানে একজন অ্যাডাল্ট পার্সন বা একটা মেয়ে যাতে ওই জিনিসটা দেখে অ্যাট্রাকটিভ ফিল করে এবং প্রিমিয়ামনেসটাকে ফিল করতে পারে। ফুড প্রোডাক্ট হলে এমন ভাবে ডিজাইনটা করতে হবে যাতে করে একটা মানুষ অ্যাট্রাকশন ফিল করে যে না এই প্রোডাক্ট এই ফুডটা আসলেই অনেক টেস্টি, আমার এটা কেনা উচিত বা আমার এটা ট্রাই করা উচিত। সো এই যে ব্যাপারগুলা এই জিনিসগুলোকে আবার মাথায় রেখে কাজ করতে হবে। এবং আপনি যখন আমরা সাধারণত ডিজাইনাররা সবচেয়ে বেশি যে জায়গাটাতে রিসার্চ করে থাকি, ডিজাইন রিসার্চ করে থাকি, সেটা কোথায় করে থাকি? সেটা বেসিক্যালি পিন্টারেস্টে করে থাকি। এবং আরেকটা জায়গাতেও করে থাকি সেটা হচ্ছে বিহ্যান্স। বিহ্যান্সও আমরা অনেক সময় অনেক জিনিস রিসার্চ করে থাকি। বিহ্যান্স কেন বললাম? বিহ্যান্স বেসিক্যালি একটা পোর্টফোলিও সাইট। এই পোর্টফোলিও সাইটে আপনি নিজেও পোর্টফোলিও বানাতে পারবেন। এবং পাশাপাশি এই সাইটটাতে পিন্টারেস্টে তো বেসিক্যালি আপনার শুধুমাত্র ডিজাইন নাই, অন্যান্য জিনিসও আছে। লাইক আপনি যদি ক্লোথিং সেক্টর জিনিসও চান, জামা কাপড়ও দেখতে চান, তাহলে ওটাও দেখতে পারবেন। এবং পিন্টারেস্ট হচ্ছে যে এমন একটা মার্কেট যে মার্কেটে আপনি সব ধরনের জিনিস পাবেন। টিউটোরিয়াল বলেন, প্রোডাক্ট ডিজাইন বলেন, মানে সব ধরনের। বেসিক্যালি পিন্টারেস্ট একটা বিশাল ফেসবুকের মতো একটা মার্কেট যেটা কিনা মানুষজন তাদের ছবি, ভিডিও, প্রোডাক্ট যে কোনো জিনিস শোকেস করে। এটাও একটা পোর্টফোলিও সাইটের মতো, কিন্তু ডেডিকেটেডলি ডিজাইনারদের জন্য। এটা হচ্ছে একটা সাইট যেটা কিনা মানুষজন পোর্টফোলিওর জন্য ব্যবহার করে থাকে। তো এখানেও যদি আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে সার্চ করেন বা সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে যদি এখানে অলরেডি কিওয়ার্ড যেটা আছে সেটা যদি লিখে সার্চ করেন তাহলে আপনি মাল্টিপল প্রজেক্ট দেখতে পাবেন যারা অলরেডি এই টাইপস এর জিনিসের উপরে কাজ করে থাকছে।
এখন এইখানের মধ্যে আপনি যেরকম ভালো ডিজাইন পাবেন, এখানের মধ্যে আপনি খারাপ ডিজাইনও পাবেন। কারণ কি, এখানে অনেক ভালো ভালো ডিজাইনাররাও ডিজাইন আপলোড করে থাকে, এবং যারা নতুন তারাও এখানে ডিজাইন আপলোড করে থাকে। এখন আপনার কোন ডিজাইন গুলো দেখে ইন্সপিরেশন নেওয়া দরকার এবং কোন ডিজাইন গুলো দেখে প্র্যাকটিস করা দরকার। যেসব ডিজাইন আপনি দেখবেন যে কি খুবই প্রিমিয়াম, এবং যারা কিনা অনেক দিন ধরে কাজ করতেছে, তাদের কাজগুলো দেখে আপনাকে প্র্যাকটিস করা দরকার। নতুনদের কোনো কাজ দেখে যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনার মধ্যে ক্যাপাবিলিটি রেঞ্জটা কমে যাবে। স্বাভাবিক, আপনি একটা মানুষের কাছ থেকে শিখতেছেন যে কিনা 80% 90% কনসেপ্ট জানে, তার থেকে যদি আপনি শিখেন তাহলে আপনি অ্যাটলিস্ট 50-60% গেইন করতে পারবেন। যে 50-60% জানে, তার থেকে যদি আপনি শিখেন তাহলে আপনি অ্যাটলিস্ট 30-40% গেইন করতে পারবেন। যে 30% জানে, তার থেকে যদি আপনি শিখেন তাহলে আপনি 10% গেইন করতে পারবেন। যে 10% জানে, তার থেকে আপনি যদি শিখেন তাহলে আপনি 5% গেইন করতে পারবেন। তো এটা হচ্ছে মেইন রেশিও, যে আপনি যে যতটুকু পারে তার ততটুকু, মানে আমি যতটুকু পারি, আপনি যদি এখন আমার থেকে শিখতে যান, তাহলে আপনি ফুললি 100% আমার থেকে গেইন করতে পারবেন না, কারণ এটা আপনার ক্যাপাবিলিটির মধ্যে এটা ডিপেন্ড করবে। অনেক সময় দেখা গেছে কি, আমাদের এরকম অনেক স্টুডেন্ট থাকে যারা কিনা আমাদের থেকে অনেক ভালো ডিজাইন করে। এটাও কিন্তু হয় যে আমি যতটুকু পারি তার থেকেও সে অনেক ভালো ডিজাইন করতে পারতেছে, বিকজ আমি যতটুকু পারি তাকে আমি তার সাথে শেয়ার করছি, এবং সেই কোর্সে সে আমার নলেজ প্লাস তার এক্সটার্নাল রিসার্চ ক্যাপাবিলিটি বাড়ায়, তার নলেজকেও এখানে অ্যাড করছে, যার কারণে সে আমার থেকেও বেশি আউটপুট দিতে পারতেছে। সো আপনি যদি শুধুমাত্র আমি আপনাকে যা জানাইছি বা আমি আপনাকে যা ডেলিভার করতেছি ওটার উপর ডিপেন্ড করে আপনি যদি কাজ করেন, তাহলে আপনি আউটপুট পাবেন ওইটার একটু রেশিওতে কমে। বাট আপনি যদি নিজে পার্সোনালি রিসার্চ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি আউটপুট পাবেন আরো ভালো। তাহলে এই রিসার্চ ক্যাপাবিলিটি আপনাকে বাড়াইতে হবে। সো আমরা আজকে ফটোশপে কাজ করব। তো ফটোশপে বেসিক্যালি আমরা কি ধরনের কাজ করে থাকি? তো ফটোশপে আমরা বললাম যে অলরেডি সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজগুলো করে থাকি। সো ফার্স্টের দিকে এই ইন্টারফেস সম্বন্ধে এগুলো যদি আমি এখন বলতে চাই, ডিটেল সম্বন্ধে বলতে চাই, তাহলে আমাদের ক্লাসটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে গা। তো এইগুলা নিয়ে আমরা ডকুমেন্ট সেট আপ নিয়ে আরো ডিটেলে কথাবার্তা বলতে পারবো। আমাদের যে ডিটেল যে কোর্সটা আছে, ডিটেল কোর্সে যখন আপনি আমাদের ডিটেল কোর্সে জয়েন করবেন, তখন আমরা আরো ডিটেল এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। বাট ইনিশিয়ালি আপনি সফটওয়্যারটা ওপেন করার পরে নিউ ফাইলে গিয়ে যদি একটা ডকুমেন্ট ওপেন করেন, 2000 বাই 2000 এর একটা ডকুমেন্ট ওপেন করতে পারেন। এখানে পিক্সেল সেট করে দিবেন, এবং এখানে পোর্ট্রেট মোড অন করা থাকবে, এবং এখান থেকে আবার রেজুলেশন 300 করে দিবেন, এবং এখানে পিক্সেল পার ইঞ্চি থাকবে, 8 জিবি কালার রাখবেন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখবেন, দ্যাটস ইট। বাকিগুলো যেমন সেমনে দিয়ে আপনি হচ্ছে যে ক্রিয়েট, এখন ক্রিয়েট করলে আপনি হচ্ছে যে কি নতুন একটা ডকুমেন্ট পাই যাবেন গা। এখন ইনিশিয়ালি হয়তো আপনার ইন্টারফেসটা এরকম দেখতে নাও হতে পারে, আপনি ইন্টারফেসটাকে একটু অর্গানাইজ করে নিতে পারেন। এখানে গিয়ে আপনি ইন্টারফেসটাকে সেট করতে পারবেন এসেনশিয়াল, বা আপনার এসেনশিয়াল মোডেই সাধারণত থাকে, এবং চাইলে এই টুলস গুলোকে একটু নাড়াচাড়া করে কাজ করা যায়। সো এই টুলস রিলেটেড এখানে ইন্টারনালি সফটওয়্যারের ভিতরে অনেক ধরনের টুলস আছে, এবং অনেক ধরনের ফাংশন আছে, সেগুলো তো আর আসলে আমরা একটা ক্লাসে বা দুটা তিনটা ক্লাসে শিখাইতে পারবো না। এটা যদি আমাকে বলতে হয়, তাহলে আমাকে আরো মানে স্টেপ বাই স্টেপ আগাইয়ে আপনাদেরকে এক্সপ্লেইন করতে হবে। সো যেটা কিনা আমরা আমাদের মেইন কোর্সে আমরা আপনাদেরকে জিনিসটাকে আরো ক্লিয়ারলি বুঝাতে পারবো। বাট যেহেতু এটা কমপ্লিটলি ডেমো, আপনারা জাস্ট এখান থেকে ধারণা নেবেন, এবং যদি এই ধারণা থেকেও আপনি ডিজাইন মেক করতে পারবেন, মানে আমি যে প্রসেসে আগাচ্ছি এই প্রসেসে যদি আপনি আগান, তাহলে আপনিও এই ডিজাইনটা বাসায় ডিরেক্টলি করে ফেলতে পারবেন। এবং যদি আপনি বাসায় ডিরেক্টলি করে ফেলতে পারেন, তাহলে অবশ্যই সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। চাইলে ফেসবুকেও শেয়ার করতে পারেন, আমাদের বিভিন্ন গ্রুপ আছে, এখানেও শেয়ার করতে পারেন, প্লাস কমেন্টেও শেয়ার করতে পারেন, যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন যে আপনি এটা প্র্যাকটিস করছেন। সো ফার্স্ট অফ অল আমরা আজকে একটা প্রোডাক্ট পোস্টার ডিজাইন বানাবো। তো প্রোডাক্ট পোস্টার ডিজাইন বানানোর জন্য আমাদের কি কি জিনিস, কিছু এলিমেন্ট লাগবে। সো এলিমেন্ট কালেক্ট করার যে প্রসেসটা, ওই প্রসেসটা আমি স্কিপ করতেছি কেন? আমরা সাধারণত আমাদের মেইন ক্লাসগুলোতে ওই প্রসেসটাতে মানে আগায়ে তারপর হচ্ছে কাজটা করে দেখাই। বাট শর্টলি আমি যদি বলি, তাহলে শর্টলি আপনি শর্টলি বললে ওটা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তাই আমরা আগে থেকেই কিছু এলিমেন্ট কালেক্ট করে রাখছি। তারপরও আমি একটু হালকা আপনাদেরকে আইডিয়া দিব যে কিভাবে একটা প্রোডাক্ট রিসার্চ করতে হয়। ধরেন আমি একটা প্রোডাক্ট করব, তো প্রোডাক্টটার জন্য হচ্ছে বেসিক্যালি আমি একটা প্রোডাক্ট অলরেডি কালেক্ট করে রাখছি, যেটা কিনা একটা চকলেটি স্মুথি।
এবং সেই চকলেটি স্মুথিটাকে হচ্ছে যে গিয়ে আমি এখানে কালেক্ট করে এনে তারপর হচ্ছে যে আপনি এখানে ড্রপ করব একটু। ওকে, সো এটা হচ্ছে সেই আমাদের চকলেটের স্মুথি। সো এই স্মুথিটা বেসিক্যালি আমি গুগল থেকে কালেক্ট করছি। সো আপনি যদি গুগলে গিয়ে চকলেট স্মুথি বা এভাবে লিখে সার্চ করেন, শেক লিখে সার্চ করলেও চলে আসে। ঠিক আছে, তো আপনি এরকম অনেক ধরনের প্রোডাক্ট পাবেন। তো এখান থেকে আপনাকে বেসিক্যালি ওই প্রোডাক্টটাকে কালেক্ট করে এনে তারপরে এখানে হচ্ছে যে ইয়া করতে হবে। সো এখন এখানে অনেক ধরনের প্রোডাক্ট থাকবে, এখান থেকে আপনাকে কালেক্ট করে আনতে হবে যে কোন ধরনের প্রোডাক্টটা আমাদের সাথে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে বেশিরভাগ সময় আমাদের ক্লায়েন্ট এরকম প্রোডাক্ট দিয়ে দেয় যে আপনাকে ক্লায়েন্ট প্রোডাক্ট দিয়ে দিল, এরপর আপনাকে এই প্রোডাক্টটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে তারপর আপনাকে সেটার উপর কাজ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে বিষয়টা, আমাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরেই আমাদের দেখা গেছে 3-4টা ক্লাস আছে। একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা অনেক ভাবে করতে পারি। হুম। তো একটা প্রসেস আছে যেটা কিনা আমি এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে কিনা ডিরেক্টলি ম্যাজিক ওয়ান টুলে গিয়ে সিলেক্ট সাবজেক্ট দিলে অটোমেটিকলি সেই সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেলে। এন্ড দেন আমি এখানে নিচে যে মাস্কিং অপশনটা আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিকলি সেটা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে ফেলে। এবং এখানে কিছু আহ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। দেখেন বডিটা পুরো কেমন জানি হয়ে গেছে। সো এটাও একটা প্রসেস আছে। অথবা আপনি চাইলে আরেকটা প্রসেসে কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে গিয়ে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভের ওয়েবসাইট আছে, ওইটা ইউজ করতে পারেন। সো ব্যাকগ্রাউন্ড রিমুভের ওয়েবসাইটের ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি আহ পিক্সেল কাট আছে, পিক্সেল কাটও আমরা হয়তো করতে পারি। পিক্সেল কাটটা দেখি আমি। তো পিক্সেল কার্ডে গিয়ে আপনার হচ্ছে যে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যেটা, এটা আপনি ব্যবহার করতে পারেন। সো এই ক্ষেত্রে দেখা গেছে কি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনি যেটা করতে হবে যে আপনার ওই প্রোডাক্টটাকে ড্র্যাগ করে ধরে এনে আপনাকে এখানে এসে ড্রপ করতে হবে। সো ড্রপ করার পরে আপনি এখানে গিয়ে এটাকে হচ্ছে যে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলে এটা অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রসেসটা শুরু করে দিবে। এবং অটোমেটিকলি সে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছে। করার পরে আপনি জাস্ট এখান থেকে সিম্পলি সেটাকে ডাউনলোড করলেন ফ্রিতে। হ্যাঁ, ফ্রিতে ডাউনলোড করার পরে এই জিনিসটাকে ধরে এনে আপনি আবার ড্র্যাগ করে ধরে এনে আপনার এখানের মধ্যে ছেড়ে দিতে পারেন। সো আপনি যদি এখন তুলনাটা দেখেন এবং সেটা যদি ডিফারেন্সটা দেখেন, ডিফারেন্সটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আহ, মোটামুটি সে অনেক ভালো রিমুভ করছে। আমরা যে প্রসেসে এখানে আমরা ম্যানুয়ালি করতে পারি, ম্যানুয়ালি করলে জিনিসগুলো আরো সুন্দর হয়, তো ক্লিন, নিট এন্ড ক্লিন হয়। সো আমরা এভাবে করে এই ওয়েবসাইট ব্যবহার করেও কিন্তু এটা বানাইতে পারবো। ঠিক আছে, বা কাজ করবো। এরপরে ম্যানুয়ালি আবার এটাকে আমরা একটা হালকা কাজ করতে পারি, যে এই অবজেক্টটাকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে দেন এখানে নিচে একটা মাস্কিং অপশন আছে, এই মাস্কিং অপশনে গিয়ে ক্লিক করলে অটোমেটিকলি এই অবজেক্টের সাথে একটা লেয়ার ক্রিয়েট হবে, মাস্কিং লেয়ার। এই মাস্কিং লেয়ারের যে ক্রিয়েট হবে, এটা বেসিক্যালি প্রোডাক্টটাকে যে অংশটুকু ভিজিবল, এই ভিজিবল অংশটুকুটাকে সাদা অংশে দেখাইতেছে। আর যে অংশটুকু ভিজিবল না, মানে ব্যাকগ্রাউন্ড, ওই অংশটা হচ্ছে যে গিয়ে কালো, ওই কালো অংশটুকুটাকে দেখাইতেছে। তো এই ক্ষেত্রে আমি চাইলে কি করতে পারবো যে আমার যে জায়গায় ডিফেক্ট আছে বা আমার মনে হচ্ছে এটাকে স্মুথ করা দরকার, আমি এই বডিটাকে এই যে বডিটাতে স্মুথনেস নাই, তো এই স্মুথনেস করার জন্য আমরা এই সিলেক্টেড মাস্কে ঢুকে আমি এখানে ঢুকতে পারি, সিলেক্টেড মাস্ক। তো এই সিলেক্টেড মাস্কে ঢোকার পরে আমি দেখবো যে কি এখানে এখানের মধ্যে আমাদের এই অপশনে দেখবেন যে ভিউতে গিয়ে আপনি ক্লিক করলে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা অপশন আছে। তো ব্ল্যাক এন্ড হোয়াইটে যদি আপনি যান তাহলে দেখবেন যে আপনার যে এজ গুলো আছে সেটা কিছুটা খড়খড়ে বা রাফ, পুরো ক্লিন। সেখান থেকে আমি হালকা একটু স্মুথ ব্যবহার করব, এরপর আমি একটু হালকা ফেদার দিতে পারি। এবং আমি চাইলে এখানের মধ্যে হালকা কি করতে পারি, একটু কন্ট্রাস্ট দিলে আমার এই বডিটা আর একটু ক্লিন বা শার্পনেস দেখা যায়। তো দেখবেন যে কিছুটা স্মুথ এটা হয়েছে। তারপরও বডিটাকে আরেকটু স্মুথ করার জন্য আমরা কন্ট্রোল চেপে ধরে এই মাস্কিংটাকে একবার সিলেক্ট করব। করার পরে ফিল্টারে যাব, দেন আদারে যাব, দেন এখানে মিনিমাম যাব। মিনিমামে যাওয়ার পরে এই মিনিমামটার মাধ্যমে আমি চাইলে টু দিতে পারি। টু দেওয়ার মানে কি, এখানে যে বডিতে এই যে বডির যে এজটা আছে, এই এজটাকে সে স্ট্রিঙ্ক করবে। মানে বডির এজটাকে হালকা 1 পিক্সেল বা 2 পিক্সেল সে কাট করে ফেলবে। আমি এখানে 2 পিক্সেল লিখছি, মানে সে 2 পিক্সেল এটাকে বডিটাকে কাট করে ফেলবে। কাট করার পরে আমি এটার ডিফারেন্সটা আপনাকে কিভাবে দেখাবো, আমি এটা কপি করি। তো কপি করার জন্য আমরা কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করতে পারি।
তো একটা রাখি আমাদের বিফোর, আরটা রাখি আফটার। তো বিফোরটার আই বাটনটা অফ করে রাখতেছি, আফটারে ক্লিক করে আমি ফিল্টারে গিয়ে, আধারে গিয়ে, মিনিমামে গিয়ে আমি শুধু এখান থেকে ওকে দিলাম। দেওয়ার পরে এটাকে আবার কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে কন্ট্রোল শিফট আই দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে এটা ডিলিট হয়ে গেল। এখন ডিফারেন্সটা আমি আপনাকে দেখাই, যে আমাদের এই যে দেখছেন কোনো ধরনের আর কোনো মানে এক্সটার্নাল জিনিস নাই। এখন আমি যদি ওই বিফোরটাকে অন করি তাহলে দেখবেন যে বিফোরে কিন্তু যে এজটা ছিল সেই এজটাকে বাদ দিয়ে সে কিন্তু এতটুকুকে কম্প্রেস করে ফেলছে, এবং এই সাইডে কিছু আমাদের ডিফেক্ট ছিল, এই যে ডিফেক্ট গুলো হচ্ছে এই ডিফেক্টটাকে বাদ দিয়ে ফেলছে আমাদের ওই মিনিমাম যে অবজেক্ট। এখন দেখেন আগে ছিল এটা, পরবর্তীতে আমরা এটাকে এভাবে আনছি। তো এই যে স্মুথনেসটা, এই স্মুথনেসটা ক্রিয়েট করছে এই মিনিমাম অবজেক্টের মাধ্যমে, ঠিক আছে। সো এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমাদের লাগবে এটা, ঠিক আছে। সো আমরা এটাকে রাখলাম, রাখার পরে রাখার পরে হচ্ছে যে গিয়ে এখন ধরেন হচ্ছে যে গিয়ে এই অবজেক্টটা রাখলাম। তো অবজেক্টটা রাখার পরে আমরা এই অবজেক্টটাকে এভাবে আহ, এভাবে রাখলাম। ওকে, সো আমাদের যে ডিজাইনটা, এই ডিজাইনটা বেসিক্যালি আমরা করব হচ্ছে যে এই স্মুথ কফিটার জন্য। এখন যখন আপনি কোনো একটা ফুড প্রোডাক্টের জন্য কোনো ডিজাইন বানাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে ওই যে ইমাজিনেশন করার যে বিষয়টা বললাম, যে ইমাজিনেশন করার যে বিষয়টা, সেটাকে আপনার চিন্তা ভাবনা করতে হবে যে আমি আসলে কি ধরনের প্রোডাক্ট এটাকে আহ, করতেছি ডিজাইন, এবং কি ধরনের কালার কনসেপ্ট এখানে দিব। তো যেহেতু আমার এখানের মধ্যে এই প্রোডাক্টের সাথে ম্যাচ করে আমার একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে, তাহলে আমি এখানে ফার্স্টের দিকে এখানে নিচে যে আমাদের আহ একটা অ্যাডজাস্টমেন্ট টুল আছে, এই অ্যাডজাস্টমেন্ট টুলে ক্লিক করলে সলিড কালার নামে একটা অপশন আছে। এই সলিড কালার যে অপশনটা, এই সলিড কালার অপশনের মধ্যে আমি যদি ক্লিক করি, তাহলে আমি দেখতে পারবো কি এখানে ক্লিক করলে আমার দেখবেন যে অটোমেটিকলি একটা কালার প্যালেট আসছে। এই কালার প্যালেটটা থেকে আমি এখন চাইলে কি করতে পারবো, এবং আমি যখন কালার প্যালেটের ভিতরে থাকবো তখন আমার কার্সরটা দেখবেন রাউন্ড হয়ে আছে। আমি চাইলে এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারবো। আমি যখন কালার প্যালেট থেকে কার্সরটা সরাবো, তখন দেখবেন যে একটা ড্রপের সাইন আসছে, মানে ড্রপ টুলের মতো। মানে আমি চাইলে বাইরের থেকে যে কোনো জায়গা থেকে এখানে কালার পিক করতে পারবো। তা আমি অবজেক্টের সাথে ম্যাচ করে রেখেই কিন্তু ডিজাইনটা বানাবো। তো অবজেক্টের যে ব্যাকগ্রাউন্ডটা আমি দিতে চাচ্ছি, যে অবজেক্টের সাথে ম্যাচ করে রেখে আমি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব, যেটা কিনা অবজেক্টকে ভালো একটা লুক ক্রিয়েট করতে সাহায্য করবে। তো আমি এই কালারটা চুজ করতে পারি যেখানে কিনা অবজেক্টটা খুব সুন্দরভাবে মানে হাইলাইট হচ্ছে, মোটামুটি হাইলাইট হচ্ছে। পরবর্তীতে আমাদের অবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা এটাকে চাইলে অ্যাডজাস্টমেন্ট করতে পারি, ওটা কোনো সমস্যা নাই। এরপরে চাইলে আরো দেখা গেছে একটু কালারফুলও করতে পারবো, কোনো সমস্যা হবে না। বা আমি যদি চাই যে একটু চকলেটি কালার দিব, তাহলে ওটা করাও পসিবল, কোনো সমস্যা নেই, আমি চকলেটি কালার দিতে পারবো। তো আপাতত এটা দিলাম, তারপর আমি কি করব, এটাকে ধরানো হচ্ছে যে গিয়ে এভাবে রাখলাম, রাখার পর একটু ফ্লোটিং স্টাইলে রাখবো। এখন যেহেতু এটা স্মুথি, এখানে কি কি এলিমেন্ট আছে, এখানে চকলেট আছে, মিল্ক আছে। মানে আমাদের ইনিশিয়ালি রিসার্চে যা বলতেছে বা দেখে যা মনে হচ্ছে, যে এখানে এই স্মুথিটাতে আমরা কি কি দেখতে পাচ্ছি, চকলেট পাউডার দেখতে পাচ্ছি, স্মুথি দেখতে পাচ্ছি, কিছু চকলেট বল আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার মানে এলিমেন্ট আকারে যদি আমি এই সোশ্যাল মিডিয়াতে যদি এলিমেন্ট আকারে কিছু অ্যাড করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি কি অ্যাড করতে পারি, একটা চকলেট, একটা মিল্ক স্প্ল্যাশ ইউজ করতে পারি, আর একটা চকলেট ইউজ করতে পারি। দেন হচ্ছে যে গিয়ে আমরা আইস ইউজ করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন আইস আছে। তো ইনিশিয়ালি আপনি চাইলে যখন গুগলে সার্চ করবেন, তখন আপনি চাইলে এই যে মিল্ক স্প্ল্যাশ লিখে সার্চ করলে আপনি এই স্প্ল্যাশ গুলো পেয়ে যাবেন, ঠিক আছে। সো এবং এখানে আপনি ফ্রি পিকে গেলেও স্প্ল্যাশ গুলো পাবেন। তো আমি ইনিশিয়ালি এটা স্প্ল্যাশ ডাউনলোড করে রাখছি, যেটা কিনা আপনাদের কাজের হেল্প করতে, মানে আমাদের কাজটাকে একটু দ্রুত করতে সাহায্য করবে। এই জন্যই বেসিক্যালি এটাকে আহ আলাদা করে ডাউনলোড করে রাখা। কারণ দেখা গেছে আমি যদি এখন আপনাদেরকে এটা ডাউনলোড করে তারপর ইয়া করতে যাই, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে কি এটা অনেক সময় লাগতেছে। তো এই সময়টা যাতে আমাদের ব্যয় না হয়, এই জন্যই বেসিক্যালি আমরা এটাকে আলাদা করে ডাউনলোড করে রাখছি। So, আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি দুই রকম অবজেক্ট পাচ্ছেন, একটা হচ্ছে ইমেজ, এই ইমেজটাকেও চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইউজ করতে পারেন। আর একটা হচ্ছে যে ইপিএস ফাইল পাইছি, বেসিক্যালি এটা
ইলিস্ট্রেটর ফাইল। এই যে আমরা একটু আগে ভেক্টরের কথা বলতেছিলাম, তো এইগুলো হচ্ছে বেসিক্যালি ভেক্টর। মানে আপনি চাইলে এরকম ভেক্টর মানে বানায় নিতে পারবেন, এবং চাইলে এরকম কাস্টমাইজ ভেক্টর পাওয়া যায়। তো এই ভেক্টর গুলোকে আপনি চাইলে এবার ড্র্যাগ করে ধরে এনে আমার এখানের মধ্যে ইউজ করা যাবে। এখন আমি যদি ওই ইমেজকে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে যাই, তাহলে কিন্তু আমার অনেক সময় সাপেক্ষ লাগবে। তাই আমি সময় সাপেক্ষ ব্যাপারটাতে না গিয়ে আমি ডিরেক্টলি এই ভেক্টরটাই ডাউনলোড করে নিছি, যাতে করে আমার কাজটা একটু দ্রুত হয়। ঠিক আছে। তো এখন হচ্ছে যে কি আমি ফার্স্টে কি করলাম, এখানের মধ্যে এই স্প্ল্যাশটাকে হচ্ছে যেখানে আনলাম, আনার পর আমি এটাকে আমার মতো করে একটু অর্গানাইজ করব। ঠিক আছে। মানে এখানের মধ্যে ফার্স্ট অফ অল, ঠিক আছে। এবং যখনই আমি স্প্ল্যাশটা দিচ্ছি, স্প্ল্যাশের সাথে ম্যাচ করে রেখে আবার আমি আমার যে অবজেক্টটা আছে, ওই অবজেক্টটাকেও আমি এখানে বসাইতে হবে। ঠিক আছে। তো অবজেক্টটা আমি এখানে বসাইলাম। তো দেখেন, যখন আমি অবজেক্টটা এখানে বসাচ্ছি, তাহলে কিছু অংশ মিল্কের, কিছু অংশ অবজেক্টের উপরে আসবে। ঠিক আছে। আরেকটা অংশ হচ্ছে যে গিয়ে আমি আরেকটা আহ এই ইয়া হচ্ছে যে গিয়ে এটাকে একটু ছোট করে একটু দূরে আছে, এটা পিছনে পাঠাই দিব। এই লেয়ারটাকে ধরে নিয়ে আমি এই স্প্ল্যাশটা পিছনে পাঠাই দিলাম। ঠিক আছে। এবং যেহেতু কিছু অংশ এটা স্প্ল্যাশের সামনে আসবে, তাহলে আমরা এই অবজেক্টটাকে চাইলে আমাদের অবজেক্টটা যদি ইনটেক রাখতে চান, এখানে যে মাস্কিং যে লেয়ারটা আছে, এই মাস্কিং লেয়ারটাকে সিলেক্ট করব। দেন আমি হচ্ছে যে গিয়ে এখানে এই ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে ব্ল্যাক পোর্শনটা হচ্ছে বেসিক্যালি ইনভিজিবল এরিয়া, আর হোয়াইট পোর্শনটা হচ্ছে আমার ভিজিবল এরিয়া। তো এখানে যে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি এই মাস্কিং এর ব্ল্যাক এন্ড হোয়াইটটাকে ইন্ডিকেট করতেছে। তা আমি যদি এখানে দেখেন যে অলরেডি এখানে হোয়াইট হয়ে আছে, তার মানে এটা ভিজিবল এরিয়াকে ইন্ডিকেট করতেছে। আমি যদি এই সফট টুলে ক্লিক করি, তাহলে অটোমেটিকলি এটা এই ব্ল্যাকটা উপরে চলে আসবে। যখন ব্ল্যাকটা উপরে আসছে, মানে এখন ব্ল্যাকটা সিলেক্টেড, মানে এখন আমি চাইলে এই ব্রাশ দিয়ে মুছতে পারবো। দেখেন, আমি চাইলে এখন ব্রাশ দিয়ে এটাকে এভাবে মুছে ফেলতে পারবো। সো আমি এখন যেটা করব, যে আমার যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে হালকা একটু অপাসিটি ডাউন করবো, যাতে করে আমি স্প্ল্যাশটা দেখতে পারি যে স্প্ল্যাশটা কোন জায়গায় বরাবর আছে। অথবা আরেকটা কাজও করতে পারি, যে স্প্ল্যাশটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে নেওয়ার পরে এরপরে আমরা আমাদের যে মাস্কিং যে লেয়ারটা, সেটা সিলেক্ট করে ব্রাশ টু সিলেক্ট করে দেন আমরা যদি এখানের মধ্যে এখন মুছি, তাহলে আমাদের ওই স্প্ল্যাশ অনুযায়ী কি হইলো, এটা মোছা হবে। স্প্ল্যাশ অনুযায়ী আমাদের এটা মোছা হবে। বুঝতে পারছেন? তা আমরা জাস্ট সিম্পল এক ক্লিকে মোটামুটি এটা হয়ে যায়। ঠিক আছে। এখন দেখতে পাবেন যে কি এখানে আমাদের এটা সুন্দর মতো কি হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, এই স্প্ল্যাশটা। এখন আমি চাইলে এই অবজেক্ট স্প্ল্যাশ এন্ড এই অবজেক্টটাকে সিলেক্ট করে একটু বড় করতে পারি হালকা। ঠিক আছে। বড় করার পরে এখন জিনিসটা দেখতে একটু বোরিং লাগতেছে। বোরিং বলতে এটার মধ্যে কোনো আমরা কন্ট্রাস্ট বা এরকম কালার থিম দেখতে পাচ্ছি না। তো এখানে কেন পাচ্ছি না, কারণ এখানে কোনো ধরনের লাইট অ্যাডজাস্টমেন্ট করা হয়নি। সো লাইট অ্যাডজাস্টমেন্ট যদি না করি, তাহলে দেখতে জিনিসটা খুব একটা বেশি ভালো লাগবে না। তাইলে লাইট অ্যাডজাস্টমেন্ট করতে হলে কি করতে হবে, এখানের মধ্যে প্রথমত এখানে একটা ব্যাকলাইট দিতে হবে। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারের লেয়ারের উপরে আমরা এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে গিয়ে ক্লিক করলে আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার পাবো। এই ব্ল্যাঙ্ক লেয়ারে গিয়ে আমি যদি এখানের মধ্যে ব্রাশ টুল দিয়ে আমি এখান থেকে একটা সফট কালার চুজ করে নিব, স্মুথির যে কালারটা, বা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারে একটা লাইটার ভার্সন আমরা চুজ করব। চুজ করে আমরা হচ্ছে যে এখানে ব্রাশটাকে একটু বড় করব, থার্ড ব্র্যাকেটের এন্ডিং বাটন বা যে আটা আছে ওটা দিয়ে। এন্ড দেন ফার্স্টের দিকে আমরা এটাকে একটা ক্লিক করলে একটা ব্যাকলাইট ক্রিয়েট হবে, দেন আরেকটা ক্লিক করলে আরেকটু ব্যাকলাইট ক্রিয়েট হবে। তো এখন দেখেন, যখন আমার এই ব্যাকলাইটটা ছিল না, ইটস লুক লাইক মানে এমনি কোনো ধরনের মানে ফিল দিচ্ছিল না। বাট যখন একটা ব্যাকলাইট ক্রিয়েট করছি, এখানে একটা আলাদা সানলাইট মানে আলাদা একটা লাইটিং এর অ্যাডজাস্টমেন্টের একটা ভাব চলে আসছে। ঠিক আছে, ফাইন। তো আমরা এখানে একটা ব্যাকলাইট দেওয়ার পরে আমরা এখানের মধ্যে আরেকটু কিছু জিনিস অ্যাড করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের এখানে কিছু সানরে বা শ্যাডো পড়ছে, এরকম কিছু জিনিস দেখাইতে হবে। তো আমি এখান থেকে একটা সানরে কালেক্ট করতে পারি। হুম, যে হোয়াইট সানরে দিলে আই থিঙ্ক এটা আর একটু বেটার দেখায়। ঠিক আছে। তো আমি হোয়াইট সানরে খুঁজবো এখানের মধ্যে থেকে।
বা লাইট রে দিলেও আসে। সানরে দিলে আসলে ওয়ার্ম জিনিসটাই আসে, এমনি আর অন্য কিছু আসে না, যেটা কিনা দেখতে একটু উইয়ার্ড লাগে। তো এখান থেকে একটু ভালো কোয়ালিটির সানরে কালেক্ট করতে হবে আমাকে, যাতে করে আমি এখান থেকে টুলসে গিয়ে সাইজে গিয়ে এটাকে লার্জ করে দিই, তাহলে আমি একটু হাই কোয়ালিটির জিনিস পাবো। এটা মোটামুটি ঠিক আছে, বাট এটা এক জায়গা থেকে বের হচ্ছে। তারপরও আমরা এটাকে ব্যবহার করে দেখতে পারি, একটু কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেখি যে আমরা এটাকে পেস্ট করার পরে আমি এখানে নর্মালি গিয়ে এখানে স্ক্রিনে গিয়ে যদি ক্লিক করি, তাহলে এটা অটোমেটিকলি ব্লেন্ড হয়ে যাবে গা। এবং আপনি এখানে ইরেজার টুল দিয়ে এটার যে এজেস গুলো আছে এই এজেস গুলোকে স্মুথ করে ফেলতে পারেন ব্রাশে গিয়ে এই এজেস গুলোকে। এবং এটাকে সুন্দর মতো এখানে সেট করে দিতে পারেন, যাতে করে মনে হয় যে না এই অবজেক্টটা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানের মধ্যে যখন আমি এটা দিচ্ছি, এটা হালকা একটু ব্রাইটনেস কমাই দিতে পারি। হুম। তাহলে মনে হবে যে এখান থেকে সানলাইট পড়ছে, এবং সানলাইট পড়ার কারণে এই জিনিসটা দেখতে একটু হাইলাইট হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, সো এটা আপনাকে একটা আলাদা একটা টেক্সচার বা একটা ফিল দিবে। এন্ড দেন আমি এখানে ওয়াল শ্যাডো লিখে সার্চ করতে পারি। হ্যাঁ, তো ওয়াল শ্যাডো, তো একটা ওয়াল শ্যাডোর যে ফিলটা ওটা দিতে পারে আমাকে। তো ওয়াল শ্যাডো বলতে আমি এখন কি ধরনের ওয়াল শ্যাডো দিতে পারি, লাইক এরকম ওয়াল শ্যাডো দিতে পারি। এটা চুজ করে নিলাম। তো চুজ করে নেওয়ার পরে এই যে অবজেক্ট আছে এই অবজেক্টের উপরে আমরা এটাকে এটাকে এভাবে বসালাম। এটার পিক্সেলটা একটু খারাপ, তো পিক্সেল খারাপ হলে কোনো সমস্যা হবে না। তারপর আমরা এখান থেকে যে কোনো একটা ব্লেন্ডিং মুড চুজ করে নিব। তো মাল্টিপ্লাই যে ব্লেন্ডিং মুডটা ওটা খারাপ না, ওটাতে মোটামুটি একটা ভালো একটা অবজেক্ট ফিল দিচ্ছে। তো আমি এখানে এটাকে রাখলাম। তো এটা একটা মানে মোটামুটি অবজেক্ট হলো। এবং এখানে আমরা একটা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের একটা লাইট অ্যাডজাস্টমেন্ট দিব। এখানে গিয়ে কন্ট্রাস্টটাকে একটু দিব এবং ব্রাইটনেসটাকে হালকা একটু ব্রাউন করব, যাতে করে আমাদের ওভারঅল কন্ট্রাস্টটা অনেক ভালো ফিল দেয়। হুম। তো এখন দেখেন, যখন আমার এই লাইট অ্যাডজাস্টমেন্ট গুলো ছিল না, মানে আমার কোনো ব্রাইটনেস ছিল না, আমার কাছে কোনো সানরে ছিল না, ব্যাকলাইট ছিল না, শ্যাডো ছিল না, তখন দেখতে জিনিসটা কেমন লাগছে। আর এখন যখন আমার কাছে সব আছে তখন জিনিসটা দেখতে কেমন লাগছে। ঠিক আছে, তো এইখানেই আসলে ম্যাজিকটা। এবং আচ্ছা, এখানে যেহেতু আমার সানলাইটটা আই থিঙ্ক এখান থেকে পড়লে মনে হয় ভালোই। তো এটা ওই পিছনের যে সানলাইট গুলো আছে ওগুলোর সাথে ম্যাচ। এখন দেখতে জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার আসি যে আমি অবজেক্টটা কে মোটামুটি একটা মানে লাইট অ্যাডজাস্টমেন্ট করলাম, করার পরে এখন আমার কিছু এলিমেন্ট অ্যাড করতে, লাইক চকলেট বল। সো আমি এখান থেকে কিছু চকলেট বল কালেক্ট করি। ঠিক আছে, সো চকলেট বল দেখলাম। আই থিঙ্ক চকলেট বল পিএনজি লিখলে আমরা একটু মোর স্পেসিফাই করতে পারবো। ফাইন, স্পেসিফাই করতে পারছি। এবং আমরা টুলসে গিয়ে একটু সাইজ লার্জে নেওয়ার চেষ্টা করব, কারণ এলিমেন্ট গুলো যত আহ ভালো কোয়ালিটির হবে এটা আমাদের ইউজ করতে তত বেশি আহ ইজিয়ার হবে আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমরা দেখবো যে কি কোনটা আসলে একটু একটু গ্লসি ফিল দিচ্ছে, দেখতেও ভালো লাগতেছে। হ্যাঁ, এটা খারাপ না এবং পিএনজি আকারেও আছে। তো আমরা জাস্ট খালি হয়তো ডাউনলোড করলে এটাকে ইউজ করতে পারবো। এটা ওয়েব পিতে আছে। তো আমরা আমাদের উইন্ডোজের যে ডিফল্ট রিসাইজ সিস্টেম আছে ওখানে গিয়ে জাস্ট এটাকে পিএনজি করে দিলেই এটা পিএনজি হয়ে যাবে গা। এখানে গিয়ে সেভ করে দিলে এটা অটোমেটিকলি পিএনজি হয়ে যাবে গা। আমরা জাস্ট খালি এখানে গিয়ে আমাদের ডাউনলোড করা পিএনজি ফাইলটাকে জাস্ট ধরে নিয়ে এখানে ছেড়ে দিলে আই থিঙ্ক। তো এবারে হচ্ছে যে কি আমরা এই চকলেট বলটাকে সেট আপ করবো। তো কয়েকটা চকলেট বল বিভিন্ন জায়গায় স্প্ল্যাশ আকারে দেখাইতে হবে এখানে। তারপরে এটা একটু হালকা বড় করে দিলাম, কিছু বড় কিছু ছোট এরকম করে দেখাইতে হবে। হুম। এটা করে মনে হয় যে এটা অনেক জায়গায় ছড়াই ছিটাই আছে। এখানে দিতে পারি ছোট করে। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আমার দেখতে একটু উইয়ার্ড লাগবে। অল্প স্বল্প, কারণ আমাদের আরো এলিমেন্ট আছে।
এলিমেন্ট দিব। ওকে, এরপরে আমরা যেহেতু একটু একটা লিফ ইউজ করতে পারি। হুম, লিফ পিএনজি লিখে সার্চ করলে আমরা দেখবো যে আসলে কোন লিফটা দিলে আমাদের এটার সাথে যাবে বা ডিজাইনটার সাথে অ্যাডজাস্টমেন্টে আসবে। তো দিতে পারি লিফ। শুরুর দিকে ছিল যে এরকম লিফ দিতে পারি, এরকম দেওয়া যায়। এই লিফটা সুন্দর, এটা ইউজ করতে পারি। সো এটাকে আমরা সিলেক্ট অবজেক্ট দিয়ে অবজেক্ট সিলেক্ট করে নিই। মাস্কিং করে এটা আমরা তাহলে আমাদের ইউজ করতে শুনি। ছোট করে দেখাই। সবাই ছিটে আছে এরকম মনে হয়। ছোট করে দিলাম। দ্যাটস এনাফ। বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি আমরা বুঝিয়ে দিছি। এবং এই ক্ষেত্রে একটু হালকা ব্লারি করার জন্য কিছু অবজেক্টকে আমরা ফিল্টারে গিয়ে ব্লার গ্যালারিতে গিয়ে প্যাথ ব্লার করতে পারি কিছু। প্যাথ ব্লার করলে যেটা হয় যে মনে হবে যে এটা মানে মানে একটু হালকা মেসি হয়ে গেছে, পড়তেছে স্পিডে। হ্যাঁ, তো কয়েকটা অবজেক্টকে আমরা এরকম করে দেখাইতে পারি যে একটু এলোমেলো ভাবে পড়ছে। হুম, তাহলে আমরা একটা ফিল দিবে। হ্যাঁ, তো একটা দুটো এরকম দিলে আনা, বেশি দেওয়ার কোনো দরকার নেই। ওকে, সো এটা কিছুটা ফিল দিচ্ছে, এটা বেশি হয়ে গেছে অনেক। ওকে, সো আমরা মোটামুটি একটা মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলতে পারছি। এবার আসি যে আহ একটু আইস আইস লাগবে। হ্যাঁ, আইস কিউব 3 ইঞ্চি, ক্রিস্টাল আইস লাগবে, ক্রিস্টাল আইস। আইস কিউব, একটা অলরেডি পাইছি আমরা, বাট ওইটা পিএনজি আকারে আনছি। পিএনজি আকারে না থাকলে এটাকে পিএনজি বানাই নিতে হবে। বানাই নেওয়াটা একটু সময় সাপেক্ষ। আমি চাচ্ছি না যে সময় সাপেক্ষ কোনো বিষয় যাইতে। আমি রেডিমেড জিনিস খুঁজতেছি। রেডিমেড জিনিস পাইলে এটা আমার জন্য ভালো। তারপর এটাকে বসে বসে পিএনজি বানাইতে হবে। এটা পিএনজি, হ্যাঁ এটা পিএনজি, বাট এটার থেকেও এটা মোর কমফোর্ট, মানে এটা আসলে ব্যবহারযোগ্য মনে হচ্ছে। কারণ ওটা দিলে বেশি কন্ট্রাস্ট হয়ে যাবে এটা, যেটা কিনা আমার অবজেক্টের জন্য ভালো না। আমি এখান থেকে জাস্ট এটাকে পিএনজি বানাই নিচ্ছি, কিছু করা নাই। হ্যাঁ, তো আমি অবজেক্ট করে এটাকে রিফাইনিশ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন এটাকে এটা করতে হবে। একটু সময় নষ্ট হবে, বাট ভালো হবে। মানে আমার লুক ক্রিয়েট করার ক্ষেত্রে এটা একটা ভালো হেল্প। এটার একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের নিচ থেকে হালকা একটু না, এটা আসলে খুব একটা বেশি ভালো লাগতেছে না। আই থিঙ্ক একটু মোর ক্লিয়ার স্পেসিফিক কিছু জিনিস চাইলে।
লেটস সি ফ্রি পিকে পাই কিনা আমরা। খারাপ না, এটা ডাউনলোড করা যায়। তাও ভালো ছিল, বাট আমরা শুধু শুধু আর সময় নষ্ট করবো না, অ্যাকসেপ্ট করে নিই। এখান থেকে গিয়ে আমরা একটা ফটোশপ ফাইল পাচ্ছি। ফাইল থেকে আমরা এটাকে হালকা একটা অপাসিটি ডাউন করে দিলাম। বেশি চোখে লাগার মতো জিনিস না, এটাকেও হালকা আমরা একটু ফিল্টারে গিয়ে ব্লার গ্যালারি গিয়ে একটু ব্যাড ব্লার করে দিব। এটাকেও একটু হালকা মেসি করবো, বাট এটাকে এত মেসি করার কোনো দরকার নেই। হালকা মেসি করলে ঠিক মেসি না করলে ভালো লাগবে। একটু পিছনে নিয়ে আসবো, হ্যাঁ এটা সম্ভব পিছনে বেশি পিছনে। ফাইন, দ্যাটস ওকে। খুব একটা বেশি আর এখন মেসেজ করতে যাচ্ছি না। দেখা হচ্ছে যে আমরা টেক্সটে গিয়ে এখানে একটা টেক্সট ইউজ করতে পারি, যে কি লিখতে পারি? হ্যাঁ, এখানে একটা আইডিয়া জেনারেট করার জন্য আমরা এখান থেকে প্রিন্টারেস্ট থেকে কোনো একটা আইডিয়া নিতে পারি। চকলেট স্মুদি লিখতে পারি। তো হ্যাঁ, ইউজ করতে পারি চাইলে। smoothie, এখান থেকে আমার আইডিয়া সিলভার জায়গায় সব খালি যে এখানে এটা সুন্দর, আইসড কফি, এই লেখার স্টাইলটা সুন্দর। ফিলিপস, এটা ঠিক আছে, খারাপ না, বাট আমরা এখানে চকলেট দিতে পারি। এইখান থেকে আমরা বিভিন্ন ফন্ট ইউজ করতে পারি, থেকে ভিভাস নিউ যে ফন্টটা আছে এটা আমরা চালাই ইয়ে করতে পারি, অথবা আমার চাইলে ফন্ট ফন্ট কিন্তু বেসিক্যালি আপনাদের নামাই নিতে হবে। তো আমরা চাইলে আপনাদেরকে একটা ফন্ট নামাই দেখাচ্ছি। এগুলো অনেকগুলো সাইট আছে আসলে, এগুলা এত এখন তো আসলে স্মল ক্লাসে এত কিছু আলোচনা করাটা খুব টাফ। আমরা ইনিশিয়ালি এই টাইপস এর ফন্ট ইউজ করতে পারি, বাট একটা আছে, এই ফন্টটা সুন্দর, বাট আপাতত আমরা ভিভাস নিউ ফন্টটা ইউজ। এটা কিনা আপনি গুগল ফন্টসে গেলে ফ্রিতে এমনিতে পেয়ে যাবেন না। তো এটা ডাউনলোড করার পরে আপনাকে শুধু কি করতে হবে, সেট করে দেন শুধু ইনস্টল করে নিতে হবে। হ্যাঁ, সেখানে install করে নিচ্ছি। Okay, এখানে এসে আমরা যদি লিখি সেন,
তো এটা আমার হচ্ছে যে আমাদের পিছনে থাকবে, থার্ড ব্র্যাকেট দিয়ে লেয়ারটাকে নিচের দিকে নামাচ্ছি, স্মুথি বা শেকের নিচে রাখবো আমরা, বেশি পিছনে চলে গেছে, এখানে রাখি। তাহলে এখানে শেক দিতে পারি আমরা, এখানে উপরে চকলেট দিতে পারি, যে চকলেট শেক। এই এই পাতার ইয়াটা এটা এদিকে নিয়ে এনে রাখি, কারণ ওই যদি আমি লিখি তাহলে এটা। দেন এখানে যদি আমি কালার ভেরিয়েশন আনতে চাই তাহলে একটু ওয়ার্ম কালার দিতে পারি, এখানে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হয়। এখান থেকে কোনো একটা কালার, এখানে একটা আমরা শ্যাডো দিতে পারি, যেটা কিনা শার্প শ্যাডো, খুব একটা বেশি এখানে লো থাকবে না, একটু গাঢ় করে চকলেট শেক। ঠিক আছে। এন্ড দেন হচ্ছে যে গিয়ে আমরা সাধারণত নিচে যে কোম্পানি বা যে ব্র্যান্ডের থাকে, ওই ব্র্যান্ডের একটা ওয়েবসাইট ইউজ করি আপাতত, যেহেতু আমরা ডেমো ডিজাইন বানাইছি, সেটার কোনো ইয়া নাই। এটা আবার পপিংসে দিয়ে রেগুলার ওয়েতে, অথবা অনেকে নিচে দিয়ে শপ নাও দেয়, বা বাই ইউর ড্রিঙ্কস, এরকম এরকম টাইপের কিছু জিনিস ইউজ করেন, ডিপেন্ডস অন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। সো এইটা হচ্ছে যে দিস ইজ আওয়ার সোশ্যাল মিডিয়া ডিজাইন। সো আমি এখানে চাইলে আরেকটু পুরা ওভারঅল লাইট অ্যাডজাস্টমেন্টের জন্য আমি একটা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট দিতে পারি, কন্ট্রাস্ট দিয়ে একটু হালকা swing করতে পারি। দ্যাটস ইট। তো হয়ে গেছে গা সোশ্যাল মিডিয়া ডিজাইন। দেন আপনি এখানে ফাইলে গিয়ে, এক্সপোর্টে গিয়ে, দেন এক্সপোর্ট এজ এ পিএনজি, ফাইল লোকেশন সেট করবেন যে কোন জায়গায় আপনি এটাকে এক্সপোর্ট করতে যাচ্ছেন। যদি এখানে পোস্টার ডিজাইন লিখে সার্চ আমরা লিখে সেভ করে এটাকে, ওকে ফাইন, পোস্টার ডিজাইন পাশে সেভ, যদি এখানে সেভ করি, দেন আমাদের পোস্টার ডিজাইনটা রেডি। ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের আজকের ক্লাসে পোস্টার ডিজাইন। তো এটাকে আমরা চাইলে আরো আরো সুন্দর ক্রিয়েট করতে পারবো, আমরা এটাকে আরো একটু সুন্দর মডিফাই করা পসিবল। বাট ইনিশিয়ালি আমাদের হাতে যেহেতু সময় কম, খুব অল্প সময়ের মধ্যে একটা জিনিস মেক করার ট্রাই করছি। তো যেহেতু সময় কম, তাই আমরা অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে ওটা দেখানোর চেষ্টা করছি। বাট এই জিনিসটাকে আরো একটু মডিফাই করে আরো সুন্দর করে বানানো পসিবল। হ্যাঁ। তো আমরা আমাদের যে মেইন কোর্স বা আমাদের যে ক্লাস, ওই ক্লাসগুলোতে আমরা আর একটু সময় নিয়ে এটাকে ইন ডিটেলে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা, মানে কারণ এইগুলা তো আসলে একটা ক্লাসে কমপ্লিট করা বা একটা ক্লাসে বুঝিয়ে দেওয়া পসিবল না। এখানে যতগুলো জিনিস আমি ইউজ করছি এগুলাকে আসলে অনেক কিছু আপনাকে অ্যাটলিস্ট পিছনের দিকে আরো 10-15টা ক্লাস বুঝাইয়ে তারপরে আপনাকে এই পজিশনে এই জিনিসগুলো বুঝাইতে হবে। আপনি হুট করে যদি আমি এটা আপনাকে বুঝাই, তাহলে আপনি হয়তো এটা আপনার কাছে মানে আকাশ থেকে পড়ার সমান হয়ে যাবে এটা। মানে আপনি হুট করে তখন আপনার মাথা ধরবে না, কি রে কি বুঝাইতে যাচ্ছে এখানের মধ্যে। ঠিক আছে। সো এটা আপনার কাছে খুবই মানে আনকমফোর্টেবল লাগবে যে না আমি এটা পারতেছি না, আমার পক্ষে পসিবল না। বাট কেউ যদি টুকটাক ফটোশপ চালাই থাকেন বা টুকটাক ইলাস্ট্রেটর চালাই থাকেন, ডিজাইনের কাছে এখনো পর্যন্ত টুকটাক করছেন, তো তারা যদি ট্রাই করেন তাহলে আই থিঙ্ক তারা আপনারা বানাইতে পারবেন, কারণ তারা এটলিস্ট বাকি জিনিসগুলো জানেন, সম্পর্কে জানেন। বাট যারা একেবারেই নতুন তাদের জন্য এটা আসলে একটু টাফ হবে। তারপর যদি চেষ্টা করেন যে আমি একবার এক্স্যাক্টলি যেভাবে যেভাবে কার্সর নাড়াইছি, যেভাবে যেভাবে যে ওয়েতে যেখানে যেখানে গেছি, হ্যাঁ প্রত্যেকটা জিনিস তো আমি মেনশন করছি, তো ওভাবে যদি আপনি করেন, ট্রাই করেন, তাহলে আপনি এটা বানাইতে পারেন। ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল আজকের ক্লাসের বেসিক্যালি সোশ্যাল মিডিয়া ডিজাইন সম্পর্কে আমাদের একটা পুরো ওভারঅল ভিউ। সো আজকের ক্লাস যদি কারো কোন, হ্যাঁ, জি,
যদি আজকে ক্লাস নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে তারা বলতে পারেন আপনারা। আমাদের ক্লাসটা একটু পর্যন্ত আমরা এটাকে কাভার আপ করতেছি, এবং এখন আমরা কোশ্চেনের পার্টটা নিব। যদি আজকে ক্লাস নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। কারো কি আজকে ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, বা বা আপনাদের কোনো কিছু জানার আছে কিনা, বা কোনো কিছু জিনিসটা আপনারা জানতে চাচ্ছেন কিনা, তাহলে আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই জিনিসটাকে একটু আরো স্পেসিফিক ওয়েতে ক্লিয়ার করে দেওয়ার। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি, শুনতে পাচ্ছি। ভাইয়া, ওই বেসিক্যালি আমার একটা জানার ছিল যে মানে হ্যাঁ, ইউএক্স ইউআই একটা মানে মানে আছে সেক্টর। এখন ওটার জন্য কি গ্রাফিক ডিজাইনটি কি আগে শিখা লাগবে নাকি? আচ্ছা, হ্যাঁ। ইউআই ইউএক্স ডিজাইন যেটা, এটা বেসিক্যালি ইউজার ইন্টারফেস ডিজাইন বলে। জি জি। হুম। বেসিক্যালি এটা হচ্ছে যে আপনার সফটওয়্যারের ভিতরে যে ইন্টারফেস, সেই ডিজাইনটাকে আমরা ইউআই ইউএক্স ডিজাইন বলে থাকি। এবং ওয়েবসাইটের ভিতরে যে ইন্টারফেস ডিজাইন যেগুলা, হ্যাঁ অবশ্যই সেই জিনিসটা কিরকম যে ইউআই ইউএক্স ডিজাইন শিখতে গেলে তখন আপনাকে সেই ঘুরে ফিরে এই বেসিকটা আগে নিতেই হয়। মানে ধরেন আপনি যখন কোনো মানে ইউআই ইউএক্স হ্যাঁ, ডিজাইন শিখতে যাবেন, ভাইয়া ওটার তখন তো আপনার সফটওয়্যার গ্রাফিক্যাল, হচ্ছে ফিগমা। হ্যাঁ, হ্যাঁ, ফিগমা। ওটার সফটওয়্যার হচ্ছে বেসিক্যালি ফিগমা। আপনি অ্যাডোবি এক্সডি দিয়েও ওইটা শিখতে পারেন, কাজ করতে পারেন। এবং ফিগমাতে যে আপনি টুলস গুলো ব্যবহার করবেন, দেখেন একটা ইউআই ইউএক্স ডিজাইন যেটা, এটার মধ্যে আপনি একটা সফটওয়্যার বা একটা অ্যাপস এর একটা ইন্টারফেস ডিজাইন করতেছেন। তো ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস ডিজাইন করবেন। তো ইউজার ফ্রেন্ডলি যে ইন্টারফেস ডিজাইন করবেন, ওই ইউজার ফ্রেন্ডলি ডিজাইন গুলো বেসিক্যালি তখন আপনি যখন বানাবেন, তখন হচ্ছে যে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে কোন ধরনের কালার কনসেপ্ট আসলে ভালো লাগে, বা কোন ধরনের কালার কনসেপ্ট মানুষ পছন্দ করতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো তখন আপনাকে জানতে হবে। ঠিক আছে, তো এখন ওইখানে আপনাকে কালার থিওরি বা কালার কনসেপ্টের উপরে আপনাকে কাজ করতে হবে। তাহলে কালার সাইকোলজি তখন ওখানে বুঝতে হবে। এমনি নর্মালি গ্রাফিকের ক্ষেত্রে যতটুকু কালার থিওরি বুঝতে হয়, তার থেকেও ইউআই ইউএক্স এ কিন্তু আপনাকে আরো বেশি ভালো বুঝতে হয়। কারণ একটা মানুষ কন্টিনিউয়াসলি ওই ইন্টারফেসে থাকবে। তো ওইটা তো ইউজার ফ্রেন্ডলি না হলে বা কমফোর্টেবল না হলে, তাহলে সে ওই ইন্টারফেস ইউজ করবে না। বুঝতে পারছেন? তো জি ঘুরতে গেলে তখন ওখানে আপনাকে এই বেসিক গুলো জানতে হবে। দেখেন, ডিজাইনের কনসেপ্ট সাইকোলজি সবকিছুই সেম, খালি সফটওয়্যার ডিফারেন্ট। মানে ডিফারেন্ট কাজ করতেছি আমরা, দ্যাটস ইট। বুঝতে পারছেন? তো তবে আমরা মানে যখন কাজ, গ্রাফিক্সটা কি শিখাই লাগবে মানে না, ইউএক্সটা এটা যদি যখন আমি আপনি শিখতে চাই আপনি ওটার যদি- জন্য? আপনি চাইলে দুটো হুম। করতে পারেন। আপনি যদি গ্রাফিক্স শিখে রাখেন, তাহলে হয়তো আপনার কন্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে এটা অনেক বেশি। মানে আপনি যখন ইউএক্স শিখতে যাবেন, তখন কিন্তু আপনার এটা হেল্প করবে। আপনার এই কনসেপ্ট, গ্রাফিকের কনসেপ্টটা আপনাকে হেল্প করবে ইউএক্স এর কাজগুলোকে স্মুথলি রান করার জন্য। এবার আপনি যখন জি যদি জি। গ্রাফিক না শিখেও আপনি যদি হুম। ইউএক্স কে ডিরেক্ট ঢোকেন, তাহলেও আপনাকে অ্যাটলিস্ট শুরুর দিকে অনেক সময় দিতে হবে এই কনসেপ্টটাকে নিজের মধ্যে ডেভেলপ করার। জি, বুঝতে বুঝতে পারছেন? পারছি। বেসিক্যালি আমার ফিল্ড অফ ইন্টারেস্ট হচ্ছে ইউএক্স ইউআই এখন, যার কারণে আমি হ্যাঁ, এখন মানে গ্রাফিকটা যে একেবারে মানে ম্যান্ডাটরি কিনা ওইটা মানে আমার আমার কোশ্চেন আর কি। হ্যাঁ, ওইটা আপনি চাইলে শিখতে পারেন। ওটা আপনার জন্য মানে ইজি হবে। আপনার ইউআইএক্স টাকে বুঝতে ইজি করবে। কারণ ইউআইএক্স টা তো হুট করে যখন আপনি একটা ঢুকবেন, তখন ইউআইএক্স কিন্তু একটু স্টার্টিং এ ক্রিটিক্যাল, কনসেপ্ট ওয়াইজ চিন্তা ভাবনা করতে গেলে বা ইয়া করতে গেলে, তখন আপনার গ্রাফিক তো একেবারে বেসিক মানে রুট লেভেলের জিনিসপত্র, তাই না? তো ওই রুট লেভেলের জিনিসপত্র আপনাকে হেল্প করবে ওই এক্সট্রা লেভেলের জিনিসপত্র শেখার জন্য। তা আপনি চাইলে শিখতে পারেন, এটা আপনার আপনার ইচ্ছা। মানে এটা এমন না যে একবারে ম্যান্ডেটরি। যদি আপনি ওখান থেকে স্টার্ট করে ওটাকে ব্যালেন্স করতে পারেন, তাহলে ঠিক আছে, ফাইন। আর যদি আপনার মনে হয় যে না, আমার আসলে কনসেপ্ট ডেভেলপমেন্ট করার দরকার আছে, তাহলে আপনি গ্রাফিকটা শিখতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, উনি মনে হয় আমাদের সাথে ডিসকানেক্টেড হয়ে গেছে। ওকে। সো কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না থাকলে আমরা ক্লাসটা এখানে শেষ। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কারো কোনো কোশ্চেন নাই। তাহলে আমরা আশা করি আপনারা আমাদের আজকে ক্লাসে বুঝতে পারছেন, এবং আমাদের নেক্সট যে ক্লাস থাকবে সেই ক্লাসে আমরা সবাই উপস্থিত থাকবেন। এবং আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরো নতুন কিছু নিয়ে আলোচনা করব। আহ আচ্ছা, একজন কোশ্চেন করতে হচ্ছে যে কি ভাই, আর একটু স্লোলি জিনিসগুলো দেখালো ভালো হতো। আচ্ছা,
কেন আমি স্লোলি দেখাইনি, কারণ জিনিস হচ্ছে কিরকম যে আমি যদি মানে স্লোলি দেখাইতে যাই তাহলে আমাদের ক্লাসে কাভার আপ করতে পারবো না, আমি একটা জিনিস একটা টপিক কাভার আপ করতে পারবো না। তো আমরা কিন্তু আমাদের যে মেইন কোর্স, ওই মেইন কোর্সে কিন্তু আমরা একটু স্লোলি দেখানোর চেষ্টা করি আমাদের। যেমন আপনাদেরকে আমি আজকে যে ক্লাসটা করাইছি না, ওইটা আসলে পাঁচ ছয়টা ক্লাসের একসাথে মিক্স একটা ক্লাস। মানে আপনাকে এই জিনিস বুঝতে হইলে আরো পাঁচ ছয়টা ক্লাস করা লাগবে। পাঁচ ছয়টা ক্লাস করে তারপর আপনি এই ক্লাসটা করতে পারবেন। এখন যেহেতু আমরা পাঁচ ছয়টা ক্লাস, এখন আমাদের ক্লাস স্যাম্পল ক্লাসের লিমিটেশনই মাত্র পাঁচটা। তো আমি এখন যদি আপনাদেরকে এটা বুঝাতে যাই, তাহলে আমি যদি এখন আপনাকে শুধুমাত্র বেসিক বুঝাই, তখন আপনি বলবেন যে ভাইয়া আমাদের কোনো ডিজাইনে দেখাইলেন না। ঠিক আছে? তো গত ক্লাসে অনেকে বলছে যে ভাই কোনো ডিজাইন তো দেখাইলেন না। তো ডিজাইন আমি যখন বেসিক বলতে যাব, তখন আপনার ওই বেসিক বলতেই খালি আমার একটা ক্লাস লাগবে। তারপরে এরকম স্টেপ বাই স্টেপ আগাতে গেলে আরো তিন চারটা ক্লাস লাগবে, তারপরে গিয়ে আমি ডিজাইনে এটা ধরতে পারবো। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের সময় কম, তাই আমি একটা ক্লাসে সব কম একসাথে এনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো সবার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে গেলে অবশ্যই আপনাকে এটা হয়তো ডিটেল কোর্সে যাইতে হবে। না হলে তাহলে আপনি বুঝতে পারবেন না জিনিস। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক জি আছে। ভাইয়া। এরপরে এরপরে কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আহ, রানা ভাই বলছিল যে উনি একবারে বিগিনার, তো বিগিনার হইলে অবভিয়াসলি আপনাকে হচ্ছে যে কি করতে হবে, মানে ডিটেল ক্লাসের দিকে যাইতে হবে। তাহলেই আপনি এটা পসিবল, কারণ আপনি হুট করে আমি আপনাকে দেখাইলাম এই টুলস এখান থেকে নিয়ে আসছি, ওই টুলস এখান থেকে নিয়ে আসছি, হুট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি, হুট করে ব্লার করে ফেলছি। তো এই জিনিসগুলো কিন্তু আপনি জানেন না। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে আমাদের বললাম না তিন চারটা ক্লাস আছে, তো ওইটা যদি আপনি না করেন তাহলে আজকের ক্লাসটা আপনার কাছে একটু আয় হুতাশ লাগবেই, স্বাভাবিক। ঠিক আছে? তো আজকের ক্লাসটা দেখানোর এর কারণ কি, যাতে করে আপনি বুঝেন যে আসলে আমরা আমাদের ক্লাসে কি ধরনের জিনিস দেখাইতে পারি। বুঝতে পারছেন? ও, তো তো কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, না থাকলে আমরা ক্লাসটা এখানে শেষ করবো। ওকে, তাহলে সবাই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে ক্লাসে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নেক্সট দেখা হবে।